এন্ডোস্কোপি সম্পূর্ণ বন্ধ হলো পাকস্থলীর রক্তক্ষরণ। লন্ডনে নেয়ার জন্য মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষা হাসপাতালের শাশুড়ির পাশে ডাক্তার জুবাইদা। কোনো কারণেই পেছাবে না নির্বাচন, ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যেই হবে ভোট, জানালেন প্রেস সচিব। দিনক্ষণ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ ইসি সচিবের। দানার জমি আছেন যে বালু দিয়ে সব বুঝালে এই বালু ফলাই দেয় না, 10 তলা 8 তলা সমান আছে। খালবিল দখল ভরাটায় বিপদ বাড়ছে রাজধানীর, আইনের তোয়াক্কা করছে না কেউ। রাজুকের পরও নতুন কর্তৃপক্ষ গঠনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, জবাবদিহি নিশ্চিতের তাগিদ। অবসায়নের পথে 9 আর্থিক প্রতিষ্ঠান, বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দেওয়ার চিন্তা সরকারের। নীতি বহির্ভূত সিদ্ধান্তে বাড়বে করের বোঝা, দায়মুক্তি না দেওয়ার তাগিদ। এবং পর্যটনের ভরা মৌসুমেও কক্সবাজারে শুনশান নীরবতা, হোটেল বুকিং নেমে এসেছে 20%। বার্মিজ মার্কেটেও ফাঁকা, বড়দিন ও ইংরেজি নববর্ষ ঘিরে ঘুরে দাঁড়ানোর আশা। দেখছিলেন শিরোনাম, ভোরের সময় সঙ্গে আছি আইডি নায়াত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এন্ডোস্কোপি সম্পন্ন হয়েছে। এতে বন্ধ হয়েছে পাকস্থলীর রক্তক্ষরণ। শুক্রবার বিকেলে ডাক্তার AQM মহসিনের তত্ত্বাবধানে বেগম জিয়ার এন্ডোস্কোপি হয় বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক আল মামুন। তিনি আরও জানান, পর্যাপ্ত সতর্কতার সঙ্গে সম্পন্ন হয়েছে এন্ডোস্কোপির পুরো প্রক্রিয়া। এতে গত 23 নভেম্বর থেকে হাসপাতালে ভর্তি রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। কাতারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে শনিবার বিকেলে ঢাকায় আসছে এয়ার অ্যাম্বুলেন্স। পরদিন সকালে লন্ডনে নেওয়া হতে পারে বেগম খালেদা জিয়াকে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বেগম জিয়ার শারীরিক অবস্থা ঠিক থাকলেই লন্ডনে পাঠানো হবে তাকে। সহকর্মীদের সঙ্গে নিয়ে আহমেদ সালেহিনের রিপোর্ট। হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসায় লন্ডন যাওয়ার কথা ছিল শুক্রবার ভোরে, কিন্তু তার যাত্রা এবার পিছিয়ে গেল। কারিগরি ত্রুটি থাকার কারণে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসতে না পারায় এই বিলম্ব। সব ঠিক থাকলে রোববার সকালে তিনি যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছাড়তে পারেন বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমে জানান, গত রাতে বেগম জিয়ার শারীরিক অবস্থার আবারও অবনতি ঘটে, যে কারণে লন্ডন যাত্রায় তার স্বাস্থ্য উপযুক্ত হলে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দেবেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তবে মেডিকেল বোর্ডের অনুমতি ও সিদ্ধান্তের উপর নির্ভর করছে তার বিদেশ যাত্রা। এয়ার অ্যাম্বুলেন্স এসে পৌঁছায় কাতার থেকে, তাহলে আগামী পরশু অর্থাৎ রোববার তাকে লন্ডনে নিয়ে যাওয়া সম্ভব হবে। তবে তিনি এখনো গুরুতর অসুস্থ, সেই কারণে তিনি ফ্লাই করতে পারবেন কিনা সেটা ডাক্তাররা নিশ্চিত করলেই তাকে ফ্লাই করে নিয়ে যাওয়া হবে অ্যাম্বুলেন্সে। গত 23 নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। স্বাস্থ্যের অবনতি হলে 27 নভেম্বর সিসিতে স্থানান্তর করা হয় তাকে। এরপর থেকেই হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন বিএনপি চেয়ারপারসন। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঢাকায় পৌঁছে বিমানবন্দর থেকে এভারকেয়ার হাসপাতালে যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। সেখানে তিনি শাশুড়ি বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে কথা বলেন। শুক্রবার বিকালে এভারকেয়ার হাসপাতাল থেকে তিনি ধানমন্ডি পৈতৃক বাসায় যান এবং রাতে আবারও শাশুড়িকে দেখতে এভারকেয়ারে আসেন তারেক পত্নী। শাশুড়ি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা পর্যবেক্ষণ ও যুক্তরাজ্যে নিতে লন্ডন থেকে ঢাকায় পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। শুক্রবার সকাল 11:15টার দিকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারেক পত্নী ডাক্তার জুবাইদা। এ সময় তাকে স্বাগত জানান বেগম জিয়ার চিকিৎসায় ঢাকায় আসা যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিলি সহ বিএনপি নেতারা। ইমিগ্রেশন সম্পন্ন করে সকাল 11:15টার দিকে বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে রওনা হন জুবাইদা রহমান। সঙ্গে ছিলেন বেগম জিয়ার পরিবারের সদস্যরা। জুবাইদা রহমানকে বহনকারী গাড়ির আগে পড়েছিল চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স CSF এর গাড়ি। চোখে পড়ে পুলিশের নিরাপত্তাও।
বিমানবন্দর পেরিয়ে খিলক্ষেত কুড়িল ফ্লাইওভার হয়ে বসুন্ধরা আবাসিক এলাকায় প্রবেশ করে গাড়িবহর। বেলা 11:53 দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছান ডাক্তার জুবাইদা রহমান। পরে হাসপাতালের ইমার্জেন্সি লিফট দিয়ে দেখতে যান চিকিৎসাধীন শাশুড়ি বেগম জিয়াকে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান সহ দলটির বিভিন্ন পর্যায়ের কয়েকজন নেতা। ডাক্তার জুবাইদা রহমানের তত্ত্বাবধানেই দেশি বিদেশি মেডিকেল টিম তারা সার্বক্ষণিকভাবে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। উনি যখন সশরীরে মেডিকেল টিমের পাশে আছেন, আমরা আশাবাদী হয়ে উঠেছি। ডাক্তার জুবাইদা রহমান যখন উনি হাসপাতালে ঢুকেছে, আমাদের মনে অনেক সাহস হয়েছে। 2.5 ঘন্টার বেশি সময় অবস্থানের পর বেলা 2:30টার দিকে হাসপাতাল থেকে ধানমন্ডির পৈতৃক বাড়ির উদ্দেশ্যে রওনা দেন জুবাইদা রহমান। এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ফার্মগেট, মানিক মিয়া এভিনিউ হয়ে বেলা 3টার দিকে পৌঁছান ধানমন্ডির 5 নম্বর রোডের মাহবুব ভবনে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে মসজিদ, মন্দির ও উপাসনালয়ে দোয়া ও প্রার্থনা হয়েছে। কেন্দ্রীয়ভাবে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমেও দোয়া করা হয়। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশাপাশি মসজিদে দোয়া শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম জিয়া সুচিকিৎসার অভাবে কারাগারে গুরুতর অসুস্থ হন। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রাজধানীর নয়াপল্টনে বাদ জুমা বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করে বিএনপি। এতে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের নেতাকর্মীরা। মির্জা ফখরুল বলেন, বেগম জিয়া সুচিকিৎসার অভাবেই কারাগারে গুরুতর অসুস্থ হন, অথচ দেশের গণতন্ত্র উদ্ধারে তিনি জীবন উৎসর্গ করেছেন। 2 বছর তিনি একটি নির্জন কারাগারে, পুরনো কারাগারে, কেন্দ্রীয় কারাগারে তাকে আটক করে রাখা হয়েছে এবং সবাই সন্দেহ করেন যে সেইখান থেকেই তার এই রোগের সূচনা হয়। কেন্দ্রীয়ভাবে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমেও জুমার নামাজ আদায়ের পর অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত। রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন জায়গায় বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়ার আয়োজন করা হয়। কুড়িগ্রামে বেগম জিয়ার রোগ মুক্তির বিশেষ দোয়ায় অংশ নেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। যে নির্ধারিত সময়ের কথা সরকার বলেছেন যে রমজানের পূর্বেই নির্বাচন, বিএনপি অংশগ্রহণ করার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় সিলেট, মাদারীপুর, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও সহ দেশের বিভিন্ন এলাকার মসজিদ, মন্দির, গির্জা ও পেগোডা সহ ধর্মীয় উপাসনালয়ে দোয়া ও প্রার্থনা করা হয়। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনা দুঃশাসনে বেগম খালেদা জিয়ার ওপর জেল, জুলুম সহ নানা নিপীড়ন নেমে এসেছিল। অবিরাম নির্যাতনে দেশনেত্রীর জীবন এখন চরম সংকটে। স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্তি দিবস উপলক্ষে এক ফেসবুক পোস্টে এই মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পোস্টে গণতন্ত্র বিরোধী পরাজিত শক্তির যাতে আর পুনরুত্থান না ঘটে সেই জন্য গণতান্ত্রিক শক্তিকে সবসময় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। ফ্যাসিস্ট শেখ হাসিনার দুঃশাসনের অবসানের পর আবারও গণতন্ত্রের সম্পূর্ণ পুনরুজ্জীবন এবং রাষ্ট্র ও সমাজে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় নিরলস সংগ্রাম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কৃষি ইনস্টিটিউটে এক সভায় তিনি বলেন, খালেদা জিয়ার অসুস্থতা আগামী নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। ভোটের মাধ্যমে জনগণ যেন নির্বাচিত সরকার গঠন করতে পারে সেই চাওয়া সবচেয়ে বেশি ছিল বেগম জিয়ার। বিএনপি প্রধানের বিদেশে চিকিৎসার সব প্রস্তুতি আছে উল্লেখ করে আমির খসরু বলেন, চিকিৎসকদের সবুজ সংকেত পেলেই লন্ডনে নেওয়া হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। উনি যে অবস্থায় থাকুক, উনি চাইবেন বাংলাদেশের মানুষ ভোটের মাধ্যমে তাদের নির্বাচিত সংসদ সরকার গঠন করুক, বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আসুক।
আবারও কোনো ফ্যাসিবাদ তৈরি হলে রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। চট্টগ্রামে সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশে তিনি এই হুঁশিয়ারি দেন। বলেন, কোনো বিশেষ দল নয়, জনগণের বিজয়ে কাজ করবে ৮ দল। গণভোট সহ 5 দফা দাবিতে খুলনা, বরিশাল, রংপুরের পর এবার চট্টগ্রামে ৮ দলের বিভাগীয় সমাবেশ। শুক্রবার বিকেল ঠিক ৩টার দিকে মঞ্চে ওঠেন জামায়াতের আমির সহ ৮ দলের নেতারা। আবারও কোনো ফেসিবাদ তৈরি হলে রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন জামায়াতের আমির। কোনো ফেসিবাদকে আর বাংলার জমিনে বরদাস্ত করা হবে না ইনশাআল্লাহ। কেউ যদি ফেসিবাদের বিষয়ে আবার কথা বলেন, কেউ যদি আবার ফেসিবাদীদের মতো আচরণ করেন, তারা কোন পথ খুঁজে পাবেন আমরা জানি না। মামুনুল হক বলেন, 18 কোটি মানুষের আকাঙ্ক্ষার বিজয় হবে গণঅভ্যুত্থানের শক্তির বাংলাদেশে। ভারতবাদীর রাজনীতি আর বাংলার মাটিতে চলবে না। এবার বাংলার জমিন এদেশের সাধারণ মানুষের বিজয়ের মধ্য দিয়ে আল কোরআনের শাসন কায়েম হবে ইনশাআল্লাহ। আগামী একটা আন্দোলন হবে, যে আন্দোলন হবে চাঁদা মুক্ত আন্দোলন, জালেম মুক্ত আন্দোলন, ধর্ষণ মুক্ত আন্দোলন। সমাবেশে বক্তারা বলেন, ফেসিবাদের কবর হয়েছে, কেউ ফেসিবাদ হয়ে উঠতে পারবে না নতুন বাংলাদেশে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। সব দল রাজনৈতিকভাবে প্রস্তুত হওয়ার পর তফসিল চায় এনসিপি। শুক্রবার রাজধানীতে এক অনুষ্ঠান শেষে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম আরও জানান, জোট নিয়ে এখনো কোনো সমঝোতায় পৌঁছায়নি তাদের দল। শিগগিরই চূড়ান্ত হবে দলের প্রার্থী তালিকা। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের তফসিল ঘোষণা এখন রাজনীতির মাঠে মূল আলোচ্য বিষয়। শুক্রবার রাজধানীর একটি হোটেলে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যেও উঠে আসে এ প্রসঙ্গটি। তিনি বলেন, তফসিল নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন, তবে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের মূল ব্যক্তির অসুস্থতার ব্যাপার আছে। সব দল রাজনৈতিকভাবে প্রস্তুত হওয়ার পর তফসিল ঘোষণার আহ্বান জানান তিনি। নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিবে, তফসিল হয়তো 2 দিন আগে আর পরে দিবে। আমরা যেটা বলেছি যে যেহেতু একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল এর প্রধান, তার একটা অসুস্থতার কথা আছে, তাদের সাথে তাদের অভ্যন্তরীণ পরিবেশ পরিস্থিতি সেটাও যাতে বিবেচনা নেয়, যাতে তফসিল ঘোষণার পরে সবাই নির্বাচনী যাত্রায় নির্বাচনী কার্যক্রমে আমরা শুরু করতে পারি আর কি। জোট নিয়ে এনসিপি কারো সঙ্গে প্রকাশ্য বা অপ্রকাশ্য সমঝোতায় পৌঁছায়নি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, শিগগিরই প্রার্থী চূড়ান্ত করা হবে। কারোর সাথে কোনো প্রকাশ্য বা অপ্রকাশ্য সমঝোতায় এখনো পৌঁছায়নি। এনসিপি আসলে তার মতো করে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে, প্রার্থী যাচাই বাছাই হচ্ছে এবং আমরা অতি দ্রুত সময়ের মধ্যেই আমাদের প্রার্থী তালিকা আমরা ঘোষণা করব। এর আগে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়ে বিদেশি বিনিয়োগ ও ব্যবসায়ের পরিবেশ নিয়ে আলোচনা করেন এনসিপি নেতারা। সম্ভাবনা যেরকম আছে, কিন্তু সেটাকে আমরা প্রপার ব্র্যান্ডিং করতে পারি না। তোফাজ্জল হুসাইন, সময় সংবাদ, ঢাকা। কোনো কারণেই পেছাবে না নির্বাচন। 15 ফেব্রুয়ারির মধ্যে এই নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার সকালে মাগুরা সরকারি মডেল স্কুল মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন, কোনো ধরনের ষড়যন্ত্রই নির্বাচন বানচাল করতে পারবে না। অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের সব ধরনের প্রস্তুতি নিচ্ছে সরকার। জাতীয় পার্টিকে স্বৈরাচারের দোষর আখ্যা দিয়ে প্রেস সচিব আরও বলেন, তারা নির্বাচন করবে কি করবে না সেটা তাদের ব্যাপার। 15 ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন হবে এবং ইনশাল্লাহ এই ইলেকশনকে বানচাল করার মতো কোনো ধরনের কোনো কনস্পিরেসি কাজ করবে না, কারো ওই শক্তিও নাই এটাকে বানচাল করার। জাতীয় পার্টির ব্যাপারে আমাদের অবস্থান স্পষ্ট। জাতীয় পার্টি যদি ইলেকশন করতে চায় সেটা তাদের ইচ্ছা, বাট আমরা সবসময় বলবো, এটা ইতিহাস বলবে, জাতীয় পার্টি স্বৈরাচারের ভয়ঙ্কর রকমের বড় রকমের দোষর ছিল। আলোচনা হলেও ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে এখনো দিনক্ষণ নির্ধারণ হয়নি বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। এ নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য না ছড়ানোর অনুরোধ জানিয়েছেন তিনি। কে দিল এটাও জানি না, তফসিলের ডেট কে দিল তাও জানি না, ওটার তারিখও আমি জানি না। মনের মাধুরী মিশাই দিয়েছে, অন্তত আমি এইটুকুই বলতে পারি। অনেক ধরনের আলোচনা আছে, অনেক ধরনের স্পেকুলেশন আছে, অনেক ধরনের আছে, কিন্তু এখনো পর্যন্ত কমিশন লেভেলে কোনো কিছু ফার্ম করা হয়নি, এটুকু বলতে পারি। দিনক্ষণ তারিখ নিয়ে অনেক আলোচনা হয়েছে, কিন্তু নির্দিষ্ট করা হয়নি এখনো পর্যন্ত। এখন কেউ যদি চালাতে থাকে তাহলে মানুষকে বিভ্রান্ত করার জন্য, এগুলো ঠিক না। ভোরের সময় ফেরাতে ভারতের ইতিবাচক সাড়া মেলেনি। সরকার প্রতিক্রিয়ার
অপেক্ষায় আছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। শুক্রবার সকালে রংপুরের সাংবাদিকদেরকে তিনি বলেন, এখনই আশা ছাড়তে চায় না বাংলাদেশ। কূটনৈতিক তৎপরতায় সাফল্যের প্রত্যাশা উপদেষ্টার। ২৪ আগস্ট গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে ফেরত পাঠাতে নয়াদিল্লিকে একাধিকবার চিঠি দিয়েছিল অন্তর্বর্তী সরকার, যার কোনো জবাব এখন পর্যন্ত দেয়নি ভারত। গত ১৭ নভেম্বর মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপরে তাকে ফেরত চেয়ে আবারও ভারতকে চিঠি দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। এবার উত্তর না দিলেও গত ২৬ নভেম্বর শেখ হাসিনাকে হস্তান্তরে ঢাকার অনুরোধের বিষয়টি গণমাধ্যমে জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল। বিচারিক এবং অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে বলে মন্তব্য করেছিলেন তিনি। এ বিষয়ে শুক্রবার সকালে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে এখনো ইতিবাচক সাড়া দেয়নি ভারত। বিষয়টি সময় সাপেক্ষ উল্লেখ করে তিনি বলেন, দেশটির প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে ঢাকা। আমরা ইতিবাচক কোনো সাড়া এখন পর্যন্ত পাইনি। এই ধরনের ঘটনায় তো ঝট করে একদিনে 7 দিনে কোনো পরিবর্তন ঘটে না। আমরা অপেক্ষা করব, দেখি কি ভারতীয় কর্তৃপক্ষ থেকে কি পাওয়া যায় রিয়াকশন। একটা রিয়াকশন আমরা দেখেছি সেটা হলো তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখছে, এরকম একটা কথা আসছে আমাদের। দেখুক, তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখুক। তৌহিদ হোসেন জানান, ফেব্রুয়ারির নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের হাতে দেশের ভার দিয়ে ক্ষমতা ছাড়বে অন্তর্বর্তী সরকার। সঠিকভাবে নির্বাচন হয়ে যাবে ফেব্রুয়ারিতে এবং আমরা নির্বাচিত প্রতিনিধিদের হাতে দেশের ভার দিয়ে আমরা সরে যাব। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য নেই বলে আবারও জানান উপদেষ্টা। তারেক সাহেব কখন আসবেন এ সম্বন্ধে আমার কাছে কোনো তথ্য নেই। শাতিলা শারমিন, সময় সংবাদ। খাল দখল, বিল ভরাট আর গায়ে গায়ে বহুতল ভবন নির্মাণ চলছে প্রকাশ্যে। সম্পূর্ণ আইনবিরোধী হলেও ঢাকায় এই অনিয়মই যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। এমন বাস্তবতায় রাজুক থাকার পরও নতুন কর্তৃপক্ষ গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। কিন্তু বর্তমান আইনই যেখানে মানা হচ্ছে না, সেখানে নতুন কর্তৃপক্ষ কি পরিস্থিতি বদলাতে পারবে? কতটা কাজে আসবে নতুন আইন? এই অবস্থায় নিয়ন্ত্রক সংস্থার জবাবদিহি নিশ্চিতের তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। দেখব আলামিন তুষারের রিপোর্টে। রাজধানীর খিলগাঁওয়ের বাসিন্দা ১০০ বছর ছই ছই নবী হোসেন। একসময়ে যে জমিতে ফসল ফলিয়েছেন সেখানে গেল দশকে দাঁড়িয়ে গেছে একের পর এক বহুতল ভবন। বলছিলেন, বালু দিয়ে ভরাট করে জলাভূমিতে নির্মিত এসব ভবন কতটা ঝুঁকিপূর্ণ। ভূমিকম্প দাঁড়া দিলে মন থরথরে কাঁপে ভাঙে পড়ে যায়। ধানের জমি আছিল, মেশিন লাগাইয়া ডেজার লাগাইয়া একটা সব বোঝা লইছে। দীর্ঘদিন ধরে রামপুরা খালের উপর নির্ভর করেই জীবন চলছে শাহ আলমের। তিনিও বলছিলেন কিভাবে খালের জায়গা দখল করে গড়ে উঠছে এই নগরী। মাটি কামান নাই, সব বালু। এই বালু ফেলাই দেয় না 10 তলা 8 তলা সমান আছে। কিন্তু জলাধার সংরক্ষণ অথবা ভবন নির্মাণের সব আইনেই খাল, বিল কিংবা ডোবায় ভবন তৈরি অবৈধ। সারা বিশ্বেই জলাভূমিতে বালু ফেলে ভবন নির্মাণে আছে সুনির্দিষ্ট বিধি। তবে বাংলাদেশে এর ব্যত্যয় রোজকার চিত্র। ছোট আকৃতির ভবন থাকে তাও দুর্যোগটা কম হয়, কিন্তু যখন ভবনের উচ্চতা যত বাড়তে থাকে তত বেশি তার বিপদের সংখ্যাটা। জলাশয় জলাভূমি ভরাট করার যত ধরনের হাউজিং আছে সবগুলো হাইলি ভালনারেবল। যতই আপনি এখানে ইঞ্জিনিয়ারিং করেন সেখানে কিন্তু একটা বড় ঝুঁকি থেকে যায়। ভূমিকম্পের সময় ভূমিকম্পের মাত্রা এবং তীব্রতা শুধুমাত্র জলাভূমিতে ভবন হওয়ার কারণেই তার তীব্রতা বেশি। এর বাইরেও একই দেয়ালে পাশাপাশি দাঁড়িয়ে পড়া ভবনও হয়তো কেবল এ শহরেই চোখে পড়ে। এসব ঠেকাতে লোকবল সংকটের কথা বলে অসহায়ত্ব প্রকাশ করা রাজুকই আবার সরকারি আবাসন প্রকল্প নির্মাণে ব্যাপক আগ্রহী। দেশের আইন অনুযায়ী 5 তলার উপরে যে কোনো দুটি ভবনের পাশাপাশি কম করে 2.5 থেকে 3 মিটারের ফাঁকা জায়গা রাখার কথা। তবে নতুন করে তৈরি হওয়া এসব ভবনের কোনোটি সেই নিয়ম মানে না। এমন পরিস্থিতিতে নতুন রাজুক অধ্যাদেশের খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার, যেখানে স্থাপনা ও নির্মাণ কাজের অনুমোদনে আলাদা কর্তৃপক্ষ গঠন ও জমির পুনর্বিন্যাস থেকে শুরু করে জলাশয় ও প্রাকৃতিক জলাধার সুরক্ষার বিধান রাখা হচ্ছে। তবে প্রশ্ন, বিদ্যমান আইনের প্রয়োগে যেখানে ব্যর্থ, সেখানে নতুন কর্তৃপক্ষ আর আইন কতটা কাজে আসবে? রাজুকি তো কাজ করছে না, রাজুকি তো অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়ে গেছে। কোনো মনিটরিং দেখতেছি না আমরা। নতুন প্রতিষ্ঠান পরে করেন না, আপনার তো আমাদের তো অর্থের অভাব আছে, লোক বা লোকবলের অভাব আছে। তা আপনি এত জরুরি কি দরকার? চোখের সামনেই একের পর এক আমাদের ডেভিয়েশন হয়, খাল ভরাট হয়ে যায়, ভবনগুলো মানে অবৈধভাবে নির্মিত হয়। রাজুক চেয়ে এসে দেখে, মূলত হচ্ছে তাদের আগ্রহ এবং দুর্নীতি,
এটাকে যদি আমরা মানে তার মূল যদি আমরা সরাতে না পারি, তাহলে যতই আইনি সংস্কার করা হোক কাজ হবে না। কেবল আইন তৈরি নয়, বরং আইন মানতে বাধ্য করতে নিয়ন্ত্রক সংস্থার সততা ও জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ বিশেষজ্ঞদের। অনেক পরিকল্পনার আইনগুলো পরিবর্তন করতে গিয়ে বিভিন্ন মাফিয়ারা কাজ করেছে। কারা কিভাবে করলো, কিভাবে এই শহরটাকে মৃত্যুকূপ বানানো হলো, কেন আমাদের এই ভূমিকম্পে আমরা তটস্থ থাকি অথচ আমরা জানি যে আমাদের বড় ভূমিকম্প আসতে পারে, কারা বিল্ডিং কোড না মেনে ভবন বানায়, পুরো বিষয়টি আসলে তদন্ত হওয়া উচিত শ্বেতপত্রের মাধ্যমে, যার মাধ্যমে পুরো চক্রটা বেরিয়ে আসবে। যে সমস্ত ভবনগুলো ঝুঁকিপূর্ণ সেগুলো আপনি বন্ধ করে দেন, সেগুলোকে কিভাবে সাপোর্ট করে উন্নত করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করেন এবং মনিটরিং করেন, কালকে থেকে যেন কেউ অবৈধভাবে রাজুকের প্ল্যানের বাইরে যেন কেউ করতে না পারে। যদিও নতুন অধ্যাদেশে প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীদের রাজুকের সঙ্গে সংযুক্ত চুক্তি কিংবা শেয়ারে যুক্ত থাকার নিষেধাজ্ঞা আরোপের বিষয়টিকে ইতিবাচক বলছেন সংশ্লিষ্টরা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। এবার ক্ষতিপূরণ দিয়েও আস্থা ফেরেনি পুঁজিবাজারে। তবুও 5 ব্যাংকের পর এবার বন্ধ হতে যাওয়া 9 ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের সাধারণ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দেওয়ার চিন্তা করছে সরকার। এমন নীতি বহির্ভূত সিদ্ধান্তে সাধারণ মানুষের উপর করের চাপ বাড়বে বলে মনে করেন অর্থনীতি বিশ্লেষকরা। তাদের মতে ক্ষতিপূরণ দেওয়ার চর্চা প্রতিষ্ঠানগুলোকে দায়মুক্তি দেওয়ার শামিল। সেলিয়া সুলতানার রিপোর্টে বিস্তারিত। 2010 সাল ছিল শেয়ার বাজারে সবচেয়ে উত্তেজনার নাম। বাজারের ঊর্ধ্বগতির পারদে তাল মেলাতে মানুষ সম্পদ বন্ধক আর গয়না বিক্রির টাকা নিয়ে আসে পুঁজিবাজারে। শেষ পর্যন্ত সর্বস্ব হারিয়ে পথে বসে অনেক বিনিয়োগকারী। তথ্য বিশ্লেষণে দেখা যায় মোট 16,894 কোটি টাকার মার্জিন ঋণ দেওয়া হয়। মোট ঘাটতি 10,500 কোটি টাকার বেশি। এমন অবস্থায় সমপরিমাণ টাকা প্রণোদনা মডেল চালু করে সরকার। একইভাবে বাজার ফেরাতে 15 বছর পর আবারও শেয়ার বাজারে 5 ব্যাংকের পর বন্ধ হতে যাওয়া ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের সাধারণ বিনিয়োগকারীদেরও ক্ষতিপূরণ দেওয়ার কথা ভাবছে সরকার। অ্যাকাউন্টিং প্রসিডিউর অনুযায়ী এই শেয়ারগুলো জিরো হওয়ার কথা। বাংলাদেশ ব্যাংক সে কাজটাই করেছে। অনেকের কাছে, সাধারণ মানুষের কাছে এটা অমানবিক বলে বিবেচিত হতে পারে, কারণ তারা সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাষ্ট্র আবার এই বিষয়টি, সরকার এটাকে অ্যাড্রেস করেছে। একই ঘটনা এনবিএফ এর ক্ষেত্রে ঘটতে পারে। ক্ষতিপূরণের আর্থিক মূল্য যত ক্ষুদ্রই হোক, আর্থিক খাত বিশ্লেষকদের মতে এমন চর্চা শেয়ার বাজার দেখভালের দায়িত্বে থাকা নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলোর ব্যর্থতা চাপা দেয়া। যে কোনো মার্কেট ফল করার পিছনে রেগুলেটরও দায়িত্ব আছে এবং রেগুলেটর শুড বি পানিশড। শুধুমাত্র ইনভেস্টররা না, শুধুমাত্র কোম্পানি ওনাররা না, ইভেন দ্য রেগুলেটর শুড অলসো বি পানিশড। এবং ওইটা হইলে কিন্তু দেখবেন এই সমস্ত জিনিসপত্র কমে যাবে। এনবিএফআই এর অবসায়নের এই পদক্ষেপে সরকারি কোষাগার থেকে অন্তত 10 থেকে 12,000 কোটি টাকা খরচ হবে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে ঘাটতি বাজেটের দেশে ক্ষতিপূরণের এই অর্থ দিতে হবে কোনো খাত থেকে কাটছাঁট করে, অথবা কর থেকে, অথবা টাকা ছাপিয়ে, যার মূল্য বৃহৎ অংশের মানুষের যাপিত জীবনে নেতিবাচক প্রভাব ফেলবে। শিক্ষা যেতে পারতো, হেলথে যেতে পারতো, আপনার ডেভেলপমেন্ট বাজেটে যেতে পারতো। এটা তো এই টাকাটা তো একটা ইকোনমিতে কোনো একটার পাপের শাস্তি সাধারণ জনগণ পাচ্ছে। নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের অবসায়নের আওতায় আসছে ফার্স্ট ফাইন্যান্স, আবিবা ফাইন্যান্স, পিপলস লিজিং, ইন্টারন্যাশনাল লিজিং, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স লিমিটেড, প্রিমিয়ার লিজিং, ফার ইস্ট ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স। এছাড়া আরও 11টি দুর্বল প্রতিষ্ঠান চিহ্নিত করেছে বাংলাদেশ ব্যাংক। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। জাহাজ বা মাদার ভেসেল কেনার ধুম পড়েছে। 2 মাসে সরকারি ও বেসরকারি পর্যায়ে কেনা হয়েছে 2,500 কোটি টাকা মূল্যের 5টি জাহাজ। আর অন্তত 5টি জাহাজ কেনার পর্যায়ে রয়েছে। মূলত সরকার 7.5% শুল্ক হার প্রত্যাহার করায় প্রতিটি জাহাজ 40 থেকে 50 কোটি টাকা কম দামে কিনছে শিল্প গ্রুপগুলো। শাখাটিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সমুদ্র বাণিজ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশের মালিকানাধীন জাহাজের সংখ্যা 104টি। এর আগে জাহাজের সংখ্যা 99টি হলো। সাম্প্রতিক সময়ে নতুন করে 5টি জাহাজ রেজিস্ট্রেশন নেওয়ার পাশাপাশি আরও 5টি জাহাজ আবেদন জানিয়ে রেখেছে। এর মধ্যে এমজিআর বাংলাদেশ যেমন 2টি ওয়েল ট্যাঙ্কার কিনেছে, তেমনি বিএসসি, এসআর শিপিং এবং ভ্যানগার্ড মেরিন কিনেছে 1টি করে বাল্ক ক্যারিয়ার। এগুলো যুক্ত হলে আসলে আমাদের জন্য একটা তাৎপর্যপূর্ণ পরিবর্তন আসবে আমাদের জব সেক্টর এবং আমাদের যে
ফরেন আর্নিং, আমাদের যে জাহাজ ভাড়া এবং অন্যান্য লজিস্টিক্স খাতে আমাদের যে আর্নিংটা বাইরে চলে যেত, সেটা আমাদের দেশে অর্থনীতিতে যুক্ত হবে। বিদেশ থেকে জাহাজ কেনা বা আমদানির ক্ষেত্রে 7.5% হারে শুল্ক আরোপ করায় চলতি বছরের শুরুতে মাদার ভেসেল কেনা একেবারেই বন্ধ হয়ে যায়। কারণ এই শুল্কের কারণে প্রতিটি জাহাজে 40 থেকে 50 কোটি টাকা বাড়তি খরচ হচ্ছিল। জাহাজ কেনার সময় যদি আপনি সেকেন্ড হ্যান্ড জাহাজ কেনেন, তাহলে আপনাকে ওয়েট করতে হবে। এটি জাস্ট লাইক শেয়ার মার্কেট, যখন প্রাইস ফল করে একবার বটমে আসছে এবং একটু উপর দিকে উঠবে, তখন আপনি হান করতে থাকবেন যে আপনার কোন কোন ট্রেডের জন্য কোন কোন জাহাজগুলি দরকার, তখনই আপনি জাহাজগুলি ফটফট করে কিনবেন। কিন্তু সেই কারণে আপনাকে স্পট মার্কেটে কিনতে হলে আপনার কুইক ডিসিশন দরকার। অবশ্য সেপ্টেম্বর মাসে সরকার শর্ত সাপেক্ষ শুল্ক প্রত্যাহার করে নিলে পুনরায় জাহাজ কেনা শুরু হয়। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশন দুটি জাহাজ কিনে এক্ষেত্রে লাভবান হয়েছে 100 কোটি টাকার বেশি। এমআর ট্যাঙ্কারের অর্থায়ন করছে আর একটা বাল্কারের এগেইন আমরা আমাদের নিজস্ব অর্থায়নে করছি। জাহাজ কেনার জন্য বিএসসির যে প্রণোদনা, সেটা হচ্ছে আপনারা জানেন যে কিছুদিন আগে 7.5% ট্যাক্স মওকুফ করেছে বর্তমান সরকার। এটার কারণে শুধু বেসরকারি বিভিন্ন প্রাইভেট এন্টারপ্রেনার এবং আমাদের মধ্যেও একটা জাগরণ আসছে। লাভের ক্ষেত্রে যদি ট্যাক্সের মওকুফ করার জন্য বিএসসি প্রথম লাভের ভাগিদার হয়েছে। বাংলাদেশের অর্থনীতিতে আমদানি রপ্তানির যে বাণিজ্য টাকার অঙ্কে তার পরিমাণ বছরে 2 লাখ কোটি টাকার বেশি। আর এইসব পণ্য নিয়ে আসা যাওয়া করছে চট্টগ্রাম বন্দরে বছরে 4,200 জাহাজ, যার মধ্যে মাত্র 100 জাহাজ বাংলাদেশি মালিকানাধীন। অথচ বাংলাদেশি মালিকানাধীন জাহাজকে অগ্রাধিকার দিতে রয়েছে স্বতন্ত্র আইন। বিশ্বজুড়ে সমুদ্রগামী পণ্য পরিবহনে জাহাজ সংকট থাকায় বাড়ছে ভাড়া। এই অবস্থায় দেশীয় মালিকানাধীন জাহাজের সংখ্যা বাড়তে থাকলে ভাড়া কমে আসার সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা। 104টি মাদার ভেসেল দিয়ে একযোগে 54 লাখ মেট্রিক টন পণ্য বহন সক্ষমতা রয়েছে। জাহাজ যখন সংখ্যা বেড়ে যাবে তখন কিন্তু আলটিমেটলি কস্টটা কমে যাবে। মানুষের মধ্যে একটা প্রতিযোগিতা, একটা টার্গেট যে আমি এই সেক্টরে ইনভেস্ট করব। তো এটা কিন্তু আমি মনে করি এটা একটা পজিটিভ দিক, এবং এটা আমার মনে হয় এই সেক্টরটাতে কিন্তু আরও ডেভেলপ হতে থাকবে সামনে। মূলত 2019 সাল থেকেই বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো বিশেষায়িত জাহাজ কিনতে শুরু করে। এর আগে একছত্রভাবে বিদেশ থেকে ভাড়া করা জাহাজ দিয়েই আমদানি রপ্তানি পণ্য বহন করা হতো। অবশ্য আগামী বছরের 30 জুন থেকে আবারও 7.5% হারে শুল্ক আরোপ করার কথা রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। কক্সবাজার জুড়ে থাকার কথা লাখো পর্যটকের ভিড়, কিন্তু সৈকত শহর এখন অনেকটাই নীরব। ফাঁকা সৈকত, ব্যবসায়ীদের দুশ্চিন্তা আর অনিশ্চয়তায় থমকে আছে দেশের সবচেয়ে বড় পর্যটনী শহরটি। তবে আগামী বড়দিন ও ইংরেজি নতুন বর্ষের সুযোগ কাজে লাগাতে প্রস্তুতি নিচ্ছেন ব্যবসায়ীরা। সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। ডিসেম্বর সমুদ্র সৈকত শহর কক্সবাজারের সবচেয়ে ব্যস্ত সময়, কারণ পর্যটনের ভরা মৌসুম। এ সময় লাখো পর্যটকের মুখর থাকে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত। কিন্তু এবছরের চিত্র ভিন্ন। বর্তমানে কোথাও নেই পরিচিত ভিড়, নীরবতা। এই শহরে ছড়িয়ে আছে অনিশ্চয়তা। দুশ্চিন্তায় সাগর পাড়ের ফটোগ্রাফার, ঘোড়াওয়ালা, জেটস্কি ও বিচ বাইক চালক এবং কিটকট ব্যবসায়ীরা। ব্যবসা বাণিজ্য তো খুবই খারাপ চলতেছে। আমরা ঠিকমতো কর্মচারী বেতনও দিতে পারতেছি না, নিজেরাও চলতে পারতেছি না। অন্যান্য সময় আপনার এখানে লক্ষাধিক মানুষ থাকে, আপনার সবসময় অলওয়েজ খুব জমজমাট থাকে বীজটা আপনার। এখন তো আপনার লোক নেই। ভরা মৌসুমকে সামনে রেখে লাখ লাখ টাকার বার্মিজ পণ্য মজুত করেছিলেন ব্যবসায়ীরা, কিন্তু পর্যটক না থাকায় ফাঁকা দোকানে বসেই কাটছে সময় তাদের। পর্যটক সংকটে ফাঁকা কক্সবাজারের সড়ক, নেই চিরচেনা যানজট। হোটেলগুলোর সামনে পর্যটকের অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকছেন যানবাহন চালকরা। লোকজনের জন্য বসে আছি, হোটেল দেখে বের হবে, আমরা ভাড়া মারবো, ভাড়া কিন্তু পাচ্ছি না। পর্যটক কম, ব্যবসা বাণিজ্য খুবই কম চলে, দোকানের ভাড়াও তুলতে পারি না। গত বছর ডিসেম্বর জুড়ে যেখানে উপচে পড়া ভিড় ছিল, সেখানে এবার বুকিং নেমে এসেছে মাত্র 20%। রেস্তোরাঁগুলোর ব্যবসাও কমেছে আশঙ্কাজনকভাবে। আমাদের গেস্ট খুবই কম, নাই বললেই চলে। আশানুরূপ সেই ব্যবসাটা হচ্ছে না এবার ডিসেম্বরে।
16ই ডিসেম্বর এখনো 80% রুম খালি। তবে আগামী বড়দিন ও ইংরেজি নতুন বর্ষের সুযোগ কাজে লাগাতে প্রস্তুতি নিচ্ছেন ব্যবসায়ীরা। সামনের এই ডিসেম্বর মাসের যে 16 ডিসেম্বর 31 নাইট উপলক্ষে আমাদের প্রচুর পর্যটকের সমাগম করবে। আশা করছি আমরা ভালো একটা ব্যবসা করতে পারবো। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত আবারও ভরে উঠবে পর্যটকের পদচারণায়, এমন আশায় অপেক্ষায় রয়েছেন কক্সবাজারের পর্যটন নির্ভর হাজারো মানুষ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। মোগলাই ক্লিনিকে ডাক্তারের অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনার পরপরই পালিয়ে গেছেন ক্লিনিকের মালিক, ডাক্তার, নার্স সহ কর্মচারীরা। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ক্লিনিকটি সিলগালা করে দিয়েছে প্রশাসন। গঠন করা হয়েছে 3 সদস্যের তদন্ত কমিটি। মাহমুদ হাসানের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে থাকছে রিপোর্ট। নতুন জীবনের অপেক্ষায় ছিল পুরো পরিবার, কিন্তু সেই আশায় মুহূর্তে বদলে গেল শোকে। প্রসব ব্যথা নিয়ে ক্লিনিকে ভর্তি হয়েছিলেন বৃষ্টি আক্তার, তবে সিজারের সময় মৃত্যু হয় তার। শুক্রবার সকালে মংলা পৌর শহরের মাদ্রাসা রোডের রাব্বি ক্লিনিকে ভর্তি করা হয় বৃষ্টি আক্তারকে। দুপুরেই সিজারে পুত্র সন্তান হয় তার, কিন্তু অপারেশন থিয়েটারেই প্রসূতির অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়। স্বজনদের কিছু না বলেই ক্লিনিক মালিক এনামুল হক, ডাক্তার আল মামুন ও জিয়াউল আহসান সহ নার্স ও কর্মচারীরা পালিয়ে যান বলে অভিযোগ তাদের। সব বলাইছে, ঝাড়ুদার হইতে, নার্স হইতে, সব ডাক্তার হইতে সবাই বলাইছে একটা ব্যবস্থা করেন, বাড়ি করেন, সেটা তারা করেনি। না করে তারা সবাই সরে গেছে। রোগী সুস্থ আছে বলে সুস্থ আছে, ডাক্তাররা এক একজনের বাইরে চলে যাচ্ছে, রোগী সুস্থ আছে বলে আছে। এই এখন আমি চাই শুষ্ক বিশ্বাস যেটা হয় সেটা করার। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা ক্লিনিকটি ভাঙচুরের চেষ্টা করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে সিলগালা করা হয়। উত্তরপক্ষে কেউ নাই এখানে, আমরা কথা বলার জন্য চেষ্টা করছিলাম, কিন্তু আমরা এখানে পাচ্ছি না। যদি আইনগত কোনো ব্যবস্থা নেওয়ার জন্য আমাদেরকে বলে আমরা পরবর্তী ব্যবস্থা নেব। আমরা প্রপার ডকুমেন্ট দেখে আমি একটা 3 সদস্যের তদন্ত কমিটি করে আমরা তখন বলতে পারবো। বাট এই মুহূর্তে আমরা এই ক্লিনিকটাকে সম্পূর্ণভাবে সিলগালা করব, যাতে এর কার্যক্রম ভবিষ্যতেও আর চলতে না পারে। 2020 সাল থেকে এ পর্যন্ত প্রসূতি মৃত্যু ও অপারেশনে পঙ্গুত্ব বরণ করার 8টি ঘটনা ঘটে রাব্বি ক্লিনিকে। 2 বার সিলগালাও করে প্রশাসন, তবে পরে আবারও চালু করেন ক্লিনিকের মালিক। সময় সংবাদ, মংলা। শীতের শুরুতে ব্রাহ্মণবাড়িয়া ও বান্দরবানে দেখা দিয়েছে ডায়রিয়া, নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব। এতে সরকারি হাসপাতালগুলোতে দেখা দিয়েছে শয্যা সংকট। রোগের চাপ সামলাতে হিমশিম অবস্থা কর্মকর্তাদের এবং আক্রান্তদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ চিকিৎসকের। বিস্তারিত রিপোর্টে। হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, শয্যা সংকটে মেঝেতেও চলছে চিকিৎসা। ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ছে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা। আক্রান্তদের বেশিরভাগই শিশু। প্রতিদিন সদর হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন রোগী। চাপ বেশি হওয়ায় দেখা দিয়েছে শয্যা সংকট। সেবা পাইলাম না, কোনো একটা সিট পাইলাম না। ফ্লোরের মধ্যে 2 দিন যাবত থাকছি। ঠান্ডার মধ্যে ফ্লোরের মধ্যে বসে তেমন লাগে। নিজের স্যালাইন মেলা সব লাগাইছি, ডাক্তার কোনো খবর নাই। জ্বালা যন্ত্রণা করে, পাতলা বাইরে করা যায়, পাতলা বাইরে করা যায়, আর তো কোনো সেবা নিতে চান। কর্তৃপক্ষ বলছে জনবল সংকট থাকলেও রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন কর্মকর্তারা। আমরা চেষ্টা করে যাচ্ছি এই যে সকল ডাক্তার বা যে জনবল রয়েছে এর মাধ্যমে এই বিপুল সংখ্যক রোগীকে সেবা দেওয়ার জন্য। বহুতল ভবন স্থান সজ্জার ব্যাপারটা আরেকটু বৃদ্ধি করতে পারি, আর তাই আমরা আমাদের এই জেলার সবাইকেই মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে পারবো। পার্বত্য জেলা বান্দরবানেও দেখা দিয়েছে নিউমোনিয়া সহ নানা মৌসুমী রোগের প্রকোপ। গত 1 মাসে এসব রোগে সদর হাসপাতালে ভর্তি হয়েছেন শতাধিক রোগী, যাদের বেশিরভাগই শিশু। একই অবস্থা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও। পর্যাপ্ত শয্যা না থাকায় হাসপাতালের করিডোর ও মেঝেতে রেখে চলছে চিকিৎসা সেবা। পাহাড়ি এলাকা ঠান্ডা বেশি, তার জন্য চলে আসছে। নিউমোনিয়া ধরা খাইছে, তারপর ভর্তি রাখছে এখানে। যারা প্রায় গুরুতর অবস্থায় আসে ওগুলো আমরা সর্বত চেষ্টা করি ওদেরকে হচ্ছে যে ডক্টরের কথা নির্দেশ অনুযায়ী ওষুধপত্র দিয়ে সুস্থ করার জন্য। শীতে বিশেষ সতর্কতার পরামর্শ চিকিৎসকদের। শীতটা একটু বেশি, কুয়াশা বেশি, তাই আমাদেরকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। বান্দরবান সদর হাসপাতালে গত 1 মাসে 252 জন নিউমোনিয়ায় আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন। মিরুন আহমেদ, সময় সংবাদ। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। স্থিতিশীল থাকলেও কমেছে পাইকারিতে। চাহিদার তুলনায় যোগান বাড়তি থাকায় এই পরিস্থিতি বলছেন পাইকাররা। এতে ভোক্তার মনে সন্তুষ্টি এলেও ক্ষতির মুখে
খামারিরা। এই অবস্থা থেকে উত্তরণে সরকারকে অতিরিক্ত ডিম সংরক্ষণের উদ্যোগ নেয়ার তাগিদ বিশেষজ্ঞদের। ডিসেম্বরের প্রথম 2 দিনের তথ্য বিশ্লেষণ করে রিপোর্ট করেছেন অন্তরা সেন। বারবার সব হতাশ হয়ে যাচ্ছে, মুরগি সেল করে দিচ্ছে, প্রান্তিক খামারগুলো লস হইতেছে। ডিমের ভিতরে তো পার্থক্য আছে। সস্তা আমিষের সহজলভ্য উৎস মুরগির ডিম। এই ডিমের দামই কমছে বাজারে। মাস ব্যবধানে রাজধানীর তেজগাঁও পাইকারি আড়তে গেল বুধবার 100 লাল ডিম বিক্রি হয় 750 থেকে 780 টাকায়। এক সপ্তাহ আগে যা ছিল 810 থেকে 820 টাকা। এক মাস আগে 950 আর এক বছর আগে বিক্রি হয়েছে 1100 টাকায়। চাহিদার বিপরীতে পর্যাপ্ত যোগানেই ডিমের দাম কমছে বলে দাবি বিক্রেতাদের। এক মাস আগের থেকে বাজার খুবই মন্দা। এক ডিমের দাম 60 টাকা 80 পয়সা, 780 টাকা 100 ডিমের দাম। এখন মার্কেটে ভালো উৎপাদন আছে, পাইকারিতে আমাদের লস হচ্ছে না, কিন্তু ফার্মের অবস্থা তো খারাপ হচ্ছে। ছোটখাটো ফার্মতে এই বাজার থাকলে টিকবে না। পাইকারিতে বড় ব্যবধানে দাম কমলেও তেমন একটা প্রভাব নেই মাত্র 750 মিটার দূরের কাউরান বাজারে। ডজনে 25 থেকে 30 টাকা বেশিতে হয় বেচা কেনা। লাল ডিম বিক্রি করতেছি আমরা 120 টাকা, সাদা ডিম বিক্রি করতেছি 110 টাকা। 9 টাকা 10 পয়সা করে ডিম কিনছে, 10 টাকা করে আমরা বিক্রি করতেছি। কয়েক মিটার দূরে তুলনামূলক পাইকারি খ্যাত দোকানে আবার এক ডজনের দাম পড়ে 108 থেকে 110 টাকা। 108 টাকা পড়তে আছে পাইকারি দাম বিক্রি করি এই দামে, আর আমরা খুচরা বেশি 110 টাকা। ডিমের দাম বেড়ে গেলে যেমন ভোক্তার ব্যয় বাড়ে, তেমনি কমে গেলে লোকসানে পড়েন খামারিরা। এ অবস্থায় অস্বস্তি শঙ্কা দূর করতে সরকারকে মধ্য দীর্ঘমেয়াদী সংরক্ষণের উদ্যোগ নেয়ার তাগিদ পোল্ট্রি বিশেষজ্ঞদের। আমরা যেমন আলু, পেঁয়াজ যেমন স্টোরেজ করি, মানে এই ধরনের একটা স্টোরেজ ফ্যাসিলিটি সরকারিভাবে আমাদেরকে কিন্তু যদি দাম কমার সময় তারা যদি ডিমটা স্টোরেজ করে রাখতে পারে, তাহলে কিন্তু আমাদের সারা বছর ডিমের চাহিদা মোটামুটি একটা যোগান, সাপ্লাই ডিমান্ডটা একেবারে ভারসাম্য থাকবে। সহজলভ্য এই প্রাণীজ প্রোটিন সরবরাহে কোনো অসাধু চক্রের হস্তক্ষেপে দাম যেন অযৌক্তিক পর্যায়ে না যায়, সেদিকেও খেয়াল রাখার পরামর্শ খাত সংশ্লিষ্টদের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের বৃহত্তম গুমাই বিলে চলছে ধান তোলার উৎসব। অনেক কৃষক ব্যস্ত মাড়াইয়ের কাজে। অন্যান্য বছরের তুলনায় এবছর ফলন ভালো হওয়ায় দম ফেলার ফুরসত নেই তাদের। নিগার মেহরিনের রিপোর্টে বিস্তারিত। সোনালী রঙের হাতছানি, হালকা রোদ নেমে আসার শান্ত দুপুরে কৃষকেরা ব্যস্ত হয়ে উঠেছেন ধান তোলার উৎসবে। স্নিগ্ধ বাতাসের সাথে এখানে কিছুক্ষণ পরপর দোলা দিয়ে যাচ্ছে এক ঝাঁক সবুজ টিয়া পাখির দল। হেমন্তের আগমনে এমন দৃশ্যের দেখা মিলবে বাংলাদেশের অন্যতম শস্য ভাণ্ডার খ্যাত গুমাই বিলে। যে বিলের ধান শক্তি যোগায় কৃষকের ঘরে, গতি দেয় দেশের অর্থনীতিতে। চট্টগ্রামের রাঙ্গুনিয়ার নিশ্চিন্তাপুর পাহাড়ের কোল ঘেঁষা প্রায় 3000 হেক্টর জমির বিশাল শস্য ভাণ্ডার গুমাই বিল। চট্টগ্রাম অঞ্চলের এটি সবচেয়ে বড় বিল ও সবচেয়ে বেশি ধান উৎপাদন হয়। প্রতি মৌসুমের মতো এবারও আমনের বাম্পার ফলন হয়েছে। এজন্য বর্তমানে ধান নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষক। কেউ ধান কাটছেন, কেউ বা মাড়াই করছেন। বছর একটু ধান ভালো হয়েছে, আগের মতো গত বছর তো এখন এই বছর বেশি ভালো হয়েছে। শেষ করলে আবার কি জ্বালা ফেলাইবো, আবার শ্বাস করবো, আবার শ্বাস শুরু করবো। ফার্মাসি আছে না। নতুন ধান ঘরে তোলার পর কৃষক মাতবেন নবান্ন উৎসবে। শহুরে যান্ত্রিকতায় নবান্নের ছোঁয়া কিছুটা মলিন হয়ে গেলেও পুরোপুরি হারিয়ে যায়নি এখানকার চাষিদের কাছে। ফসল ভালো হলে কেবল দাম পায় না। দাম ওই সিন্ডিকেট করে ব্যবসায়ী হলে দানার দাম ওই সময় কম দিয়ে কিনে, পরে যেতে শাসার দাম যা মুরগি শেষ হয়ে যায়, ওই সময় দাম বেড়ে যায়। কৃষি বিভাগের তথ্য মতে গুমাই বিলে প্রায় 2400 হেক্টর জমিতে এবছর আমন আবাদ হয়েছে। নিগার মেহরিন রিনি, সময় সংবাদ, চট্টগ্রাম। আমনের বাম্পার ফলন হলেও চিন্তিত কুমিল্লার কৃষক। অনেক ক্ষেতে দেখা দিয়েছে ছত্রাকজনিত রোগ, ফসল স্মার্ট। কীটনাশক দিয়েও মিলছে না সমাধান। নিয়ে অবস্থায় কৃষি বিভাগের সহযোগিতা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ কৃষকদের। তবে কৃষি বিভাগ বলছে ফলস স্মার্ট রোগের কারণে ফলনের লক্ষ্যমাত্রা অর্জনে বাধা হবে না। বাহার রায়হানের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে রিপোর্ট। আমন ধান কাটতে ব্যস্ত সময় পার করছেন কৃষক। তবে অনেক ধান বিবর্ণ, সৃষ্টি হয়েছে চিটা।
চলতি মৌসুমে কুমিল্লায় আমন ধানের বাম্পার ফলন হয়েছে, তবে অনেক ক্ষেতে দেখা দিয়েছে ছত্রাকজনিত রোগ ফলস স্মার্ট। এর ফলে ধানের শীষে স্বাভাবিক দানা গঠনের বদলে তৈরি হচ্ছে হলদে জলপাই রঙের গুটি। পুরোপুরি পাকার আগেই অনেক কৃষক বাধ্য হচ্ছেন কেটে ফেলতে। তাদের অভিযোগ, কীটনাশক দিয়েও মিলছে না কোনো সমাধান, এমনকি কৃষি বিভাগের সহযোগিতা না পাওয়ারও অভিযোগ চাষিদের। ক্যান্টনমেন্টে কৃষি অফিস থেকে আমি ওষুধ আনছি এবং কি আমার কৃষি অফিসার এই জায়গাতে আনছি, আমি 36 গ্রাম ওষুধ দিছি এই 18 ঘন্টার মধ্যে। এরপরও আমার এই ধান দিয়ে অবস্থা। পোকা মাকার লাগিয়ে আমরা ধান নিতে পারতাম না, শুধু খেত নিছাড়া আর কিছু নিতে পারতাম না। পোকা মাকড় ধরে রয়েছে, ধান ভালো হয়েছে না, এই জন্য কাটে ফেলতেছে, উন্দুরে মান্দুরে কাটে খাইয়ে লেতেছে। কৃষি বিভাগ বলছে ফলস স্মার্ট রোগের কারণে ফলনের লক্ষ্যমাত্রা অর্জনে বাধা হবে না, তবে প্রতি 3 বছর পর পর মাটির সঙ্গে প্রয়োজনীয় রাসায়নিক ও জৈব সার মিশ্রণের পরামর্শ সংশ্লিষ্ট কর্মকর্তার। স্মার্ট হলো যে সময় যে ফলস স্মার্টের যে অনুকূল আবহাওয়া, সেটা একটা ধানের যে হাইস্ট প্রোডাকশন দেওয়ার অনুকূল তাপমাত্রা সিমিলার হওয়ার কারণে ফলস স্মার্ট 2-1টা জমিতে দেখা গেলেও আমরা ধরে নেই যে এই বছর ধানের সর্বোচ্চ ফলন হতে পারে। জমিতে ছিল 1,14,975 আমরা অর্জন করেছি, আর আমাদের লক্ষ্যমাত্রা ছিল 1,14,830 হেক্টর। সেক্ষেত্রে ফলন যেহেতু কমে নাই, আমাদের লক্ষ্যমাত্রা পুরোপুরি অর্জিত। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে কুমিল্লায় 1,14,975 হেক্টর জমিতে আমন ধান চাষ হচ্ছে। এখন পর্যন্ত 31% জমির ধান কাটা হয়েছে। সময় সংবাদ, কুমিল্লা। অনুকূল পরিবেশ থাকায় গত কয়েক বছরে পার্বত্য অঞ্চলে কমলার চাষ বাড়লেও রোগ এবং চাষাবাদ খরচ বাড়ায় চলতি বছর আবাদ কমেছে 150 হেক্টর। এতে দুশ্চিন্তায় বাগানীরা। লাভজনক চাষাবাদ বাড়াতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস স্থানীয় কৃষি বিভাগের। রাঙামাটি থেকে হেফাজত সবুজের তথ্য, রাজীব দাস মুন্নার ছবিতে রিপোর্ট। অনুকূল পরিবেশে রাঙামাটিতে কমলার চাষ বাড়তে থাকলেও চলতি বছর ফলন কমায় দুশ্চিন্তায় বাগানীরা। গত বছরের থেকে এই বছর একটু কম ফলন হয়েছে। আমি একটু টেনশনে আছি, লসের দিকে বেশি সম্ভাবনা। কমলার বাগান থেকে আমি ওই মালিক থেকে 320 টাকা করে আনি, এখানে দোকানে 350 টাকা করে বিক্রি করি। শুধু ফলনই কমেনি, বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ায় বাড়ছে চাষাবাদ খরচ। এতে দিন দিন পার্বত্য জেলায় কমছে কমলা চাষের আগ্রহ। কৃষকের কাছে আমার অনুরোধ থাকবে যে সঠিক সময় হারভেস্ট করে এবং তার যথেষ্ট পরিচর্যা করে তাকে খাদ্য দিতে হবে, অনুখাদ্য দিতে হবে, তাহলে পরবর্তীতে অবশ্যই ইনশাআল্লাহ ভালো ফলন আশা করা যায়। আর পরামর্শ না মেনে খেয়াল খুশিমতো ফল সংগ্রহ ও গাছের পরিচর্যা জ্ঞানের অভাবেই এমন বিপর্যয় বলছে কৃষি বিভাগ। 3-4 বছর আগে আমার ছিল এখানে প্রায় 600 হেক্টর জমিতে কমলার বাগান। এই বছর মূলত 450 হেক্টর জমিতে কমলার বাগান আছে এবং আস্তে আস্তে কমতেছে এই কমলার বাগানটা। এটার মূল কারণ হচ্ছে পরিচর্যা করা জটিল এবং এই পরিচর্যায় এখানকার চাষিরা অভ্যস্ত না। কৃষি বিভাগের তথ্য, গেল 2 বছরে জেলায় 150 হেক্টর কমলা বাগান কমেছে। বর্তমানে 400 হেক্টর কমলা বাগানে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 3,500 মেট্রিক টন, যা গত বছরের তুলনায় প্রায় 1,500 মেট্রিক টন কম। আওয়ামী লীগ গণতন্ত্রের জন্য ভাইরাস। দীর্ঘ 16 থেকে 17 বছরের সংগ্রামের মাধ্যমে দেশে আবারও গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালীতে জনসংযোগ শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে 1-1.5 বছরের মধ্যে মহেশখালী মাতার বাড়ির সমুদ্র বন্দর বাস্তবায়ন করা হবে। সকল সংস্কারের মূল উদ্দেশ্য এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি, এদেশের সমৃদ্ধি। আমরা 1 থেকে 1.5 বছরের মধ্যে 1 কোটি মানুষের কর্মসংস্থানের ঘোষণা দিয়েছি। সকল কৃষকের জন্য একটি কৃষি কার্ড প্রদান করব ইনশাআল্লাহ। সবার জন্য স্বাস্থ্য, এটা হচ্ছে আমাদের নীতি। কেউ বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করবে না এই দেশে। আপনাদের সামনে কথা দিয়ে যাচ্ছি, বিএনপি যদি সরকার পরিচালনার দায়িত্ব পায়, আল্লাহর রহমতে আপনাদের সমর্থনে লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে। একটি দল চাঁদাবাজির ইজারা নিজেদের হাতে তুলে নিয়েছে বলে মন্তব্য করেছেন ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। শুক্রবার বিকেলে গাজীপুরের কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ছাত্র ও যুব সমাবেশে তিনি আরও বলেন, আগামী নির্বাচনে ইসলামপন্থীরা ক্ষমতায় গেলে নারীরাই সবচেয়ে বেশি সম্মান ও নিরাপত্তা পাবেন। একই অনুষ্ঠানে ডাকসুর জিএস এস এম ফরহাদ বলেন, দেশের মানুষ চাঁদাবাজ দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাতে প্রস্তুত। মালিহা।
আমরা দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করছি একটি মহল এখনো পর্যন্ত ফ্যাসিবাদী সেই স্লোগান দেয়, একটি শিবির দর ধরে ধরে জবাই কর। এর চেয়ে হিংস্র, এর চেয়ে বর্বর স্লোগান কোনো কিছু হতে পারে না। আপনাদেরকে থামার জন্য বলবো, যারা অতীতে ইসলামী ছাত্র শিবিরের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চেয়েছে, ইতিহাস প্রমাণ করে তারাই বরং থেমে গিয়েছে। দেখবেন আমাদের বিশ্ববিদ্যালয়ে চাঁদাবাজি হইতো, ক্যান্টিনে চাঁদাবাজি হইতো, আশেপাশের মার্কেটে চাঁদাবাজি হইতো। এখন চাঁদাবাজিরা আর খাবার পায় না। কেন বন্ধ হয়েছে? কারণ হচ্ছে শিক্ষার্থীরা সঠিক জায়গায় ভোট দিতে পারছে। তো আপনারা যদি সঠিক জায়গায় সেই ভোট দিতে না পারেন, কাল বাদে পরশু দেখবেন এই বাজার, এই মার্কেট, এই শপিং মল, আশেপাশের ব্যবসা আবারও সেই চাঁদাবাজির খপ্পরে পড়বে। আলু নিয়ে বিপাকে মুন্সিগঞ্জের কৃষক। নতুন মৌসুম শুরু হলেও এখনো হিমাগারে বস্তাবন্দি লক্ষাধিক মেট্রিক টন। এ বিষয়ে বিস্তারিত জানাতে আলুর হাট থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি যাব তার কাছে। উজ্জ্বল, প্রকৃতিতে এখন হেমন্ত এবং একেবারে শেষ পর্যায়ে চলছে হেমন্তের। এই পর্যায়ে কিন্তু মুন্সিগঞ্জে আলুর এখন ভরা মৌসুম। এখানকার যে সব জমি রয়েছে সেখানে কিন্তু ব্যস্ত রয়েছেন কৃষক আলু রোপণে, এবং এখানে 34,655 হেক্টর জমিতে এবছর আলু রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এদিকে কিন্তু হিমাগারগুলোতে যে 1,77,000 মেট্রিক টনের বেশি আলু মজুত রয়েছে, তার মধ্যে 79,000 মেট্রিক টন বীজ আলু, আর বাকি কিন্তু প্রায় 98,000 মেট্রিক টন খাবার আলু। কিন্তু এই বীজ আলু খুব শীঘ্রই বেরিয়ে যাবে, সেগুলো রোপণের জন্য কাজে লাগবে। কিন্তু যে খাবারের আলু সেটা নিয়ে কিন্তু এখন চরম বিড়ম্বনায় পড়েছে কৃষক এবং হিমাগার মালিক, কারণ এখানে নতুন মৌসুমের আলু কিন্তু বাজারে একেবারে স্বাভাবিক পর্যায়ে, কারণ মুন্সিগঞ্জের আগাম আলু ছাড়াও বগুড়া সহ বিভিন্ন অঞ্চলের যে নতুন আলু সেগুলো বাজারে বেরিয়ে গেছে। সেখানে কিন্তু এই পুরোনো আলুর প্রতি চাহিদা কম এবং দামও কিন্তু এখনো একেবারে পানির দরে চলছে। যে পাইকারি এখানে 20 টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে, যেটি এই সময়ে কিন্তু গেল বছর ছিল 80 টাকা 70 টাকা এরকম কেজি প্রতি। এবং এই যে কৃষকের যে প্রায় 2000 কোটি টাকার যে আলু, সেই আলু কিন্তু একেবারে পানির দরে বিক্রি করতে হয়েছে, এবং সেই আলুর এখন শেষ পর্যায়ে যে পরিস্থিতি এবং তার আলু সংরক্ষণকারী এবং কৃষকদের দাবি যে সেই আলু কিন্তু তাদের পানিতে ফেলে ছাড়া কোনো পথ নেই। তবে বিকল্প কোনো ব্যবস্থা যদি জরুরি ভিত্তিতে করা যায়, তখনই কিন্তু এই আলু সংরক্ষণ পর্যায় থেকে তারা বাজারজাত করতে পারবে। এবং এখানে কিন্তু এই যে নতুন মৌসুম, সেই মৌসুমে কিন্তু সারের যে ঊর্ধ্বগতি এবং এখানকার যে উন্নত মানের বীজের যে চড়া দাম, সেখানে কিন্তু মরার উপর খড়গা হয়ে দাঁড়িয়েছে কৃষকের। যে কৃষক অনেকেই কিন্তু প্রান্তিক পর্যায়ে যারা কৃষক রয়েছে, সেই কৃষকের পুঁজি হারানো অবস্থা। এর মধ্যে নতুন করে চাষাবাদ করতে গিয়ে তারা চ্যালেঞ্জে পড়েছেন। তারা বলছেন যে চাহিদা অনুযায়ী টিএসপি পাচ্ছেন না, এবং নির্ধারিত যে দাম রয়েছে সেই দামের চেয়ে বেশি দরে তাদের কিনতে হচ্ছে। একই সঙ্গে অন্যান্য সারের দামও তারা বলছেন সরকার নির্ধারিত দরের চেয়ে বেশি। আর এই যে বাক্স আলু, যেটি হল্যান্ড থেকে আমদানি করা সবচেয়ে উন্নত মানের বীজ, সেই বীজের আলু কিন্তু চড়া দাম বলছেন তারা, যে সরকার নির্ধারিত যে দর করে দেওয়া হয়েছে তার চেয়ে বেশি দরে কিন্তু কিনতে হচ্ছে। তবে জেলা প্রশাসন এবং কৃষি বিভাগ বলছেন যে সারের ঊর্ধ্ব দরের ব্যাপারে কিন্তু কঠোর অবস্থানে তারা রয়েছেন, এবং কোথাও এই পরিবেশ পরিস্থিতি পেলেই তারা ব্যবস্থা নেবেন। সেভাবে কিন্তু এখানকার সার ডিলার এবং যারা বীজ আলু বিক্রি ডিলার রয়েছেন তাদেরকে সতর্ক করা হয়েছে। এবং মুন্সিগঞ্জে কিন্তু আলু ভিত্তিক অর্থনীতির উপর নির্ভরশীল, এবং এই পানির দর এবং এই আলু মৌসুমের শুরুতেই যে সার এবং মানসম্মত বীজ আলু নিয়ে চ্যালেঞ্জের কারণে কিন্তু নানা বিড়ম্বনা পড়েছেন কৃষক। এই ছিল মুন্সিগঞ্জের আলুর সবশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম মুন্সিগঞ্জ থেকে। নভেম্বর ডিসেম্বরে পদ্মা মেঘনায় ঝাঁকে ঝাঁকে মাছ ধরা পড়লেও এবছর ভিন্ন চিত্র। নদীতে জাল ফেলেও মিলছে না কাঙ্ক্ষিত মাছ। এতে মানবেতর জীবন যাপন করছেন চাঁদপুরের জেলেরা। সাগরে নিষিদ্ধ জাল ব্যবহার করে ছোট মাছ ও পোনা ধ্বংস করায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ তাদের। মৎস্য গবেষকরা বলছেন, প্রাকৃতিক ও মানব সৃষ্টি নানা কারণে নদীতে মাছের খাদ্য সংকট তৈরি হয়েছে। নাইমুল ইসলাম নীরবের ছবিতে ফারুক আহমদের রিপোর্ট। নদীর তীরে বসে জাল মেরামত করছেন জেলেরা। অনেকেই জাল ফেলছেন পানিতে, তবে মিলছে না কাঙ্ক্ষিত মাছ।
চাঁদপুরের পদ্মা মেঘনায় মিলছে না ইলিশ সহ অন্যান্য মাছ, এতে বিপাকে পড়েছেন জেলেরা। তারা জানান অন্য বছরে এ সময় প্রচুর মাছ জালে ধরা পড়লেও এবছর উল্টো চিত্র। কাঙ্ক্ষিত মাছ না পাওয়ায় মানবেতর জীবন যাপন করছেন তারা। সাগরে নিষিদ্ধ জাল ব্যবহার করে ছোট মাছ ও পোনা ধ্বংস করায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ তাদের। এদিকে মাছ না থাকায় ফাঁকা স্থানীয় আড়তগুলো। দিন দিনে মাছের অকাল, দিন দিনে শূন্য যাইতেছে। মেশিন দিয়ে চালিয়ে লম্বা এই মাথা এগুলো চাপ দিয়ে এবার মাছ টানে। এই ধরনের মাছ এই দেশে আসতে পারে না। উপরের পানি ওইটা হলো বিষাক্ত পানি, ওই পানির কারণে বিভিন্ন জাতি মাছ আছে, এই মাছ ওই ডিমের নষ্ট হয়ে যায়। দানা ফানা করে খাওয়ান লাগে, এই দোয়ানো ভাই ওই দোয়ানো ভাই ওই দোয়ানো ভাই। বেশিরভাগ এনের মানুষ সব না খাই খাওয়ান লাগে। হ্যাঁ ফরে যারে ফোলা ফাইন ফরাইতে অনেক কষ্ট হয়, ফোলা ফাইন ফরান যায় না। মৎস্য গবেষকরা বলছেন প্রাকৃতিক ও মানবসৃষ্ট নানা কারণে নদীতে মাছের খাদ্য সংকট তৈরি হয়েছে। পাশাপাশি সাগর মোহনায় পোনা নিধনের নেতিবাচক প্রভাব পড়েছে নদীতেও। প্লাঙ্কটনিক ফ্যাক্টর, এই ক্লাইমেটিক ফ্যাক্টর, এই মানুষসৃষ্ট ফ্যাক্টর, আলটিমেটলি সবাই কিন্তু এই অ্যাজ এ সিঙ্গেল স্পিসিস ইলিশের উপরে প্রেশার দিচ্ছে। পাশাপাশি ইলিশ সহ নদী, প্রাকৃতিক নদীর যে বাস্তু সংস্থান, টোটাল যদি ইকোসিস্টেমটা লস হয়ে যায়, ফুড চেইন, ফুড ওয়েব যদি নষ্ট হয়ে যায়, আমার কিন্তু মাছ ইলিশ তো থাকবে না, অন্যান্য মাছও থাকবে না। চাঁদপুরের পদ্মা ও মেঘনায় মাছ ধরে জীবিকা নির্বাহ করেন অন্তত 50,000 জেলে। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। মুন্সিগঞ্জের মীর কাদিম আড়তে বেড়েছে ইলিশের সরবরাহ। 2 দিনে কেজিতে দাম কমেছে 600 টাকা পর্যন্ত। বিক্রি হচ্ছে নিষিদ্ধ জাটকাও। ঘন কুয়াশার চাদর ভেদ করে অগ্রহায়ণের সূর্য উঁকি দেওয়ার আগেই জমজমাট ইলিশের হাট। রূপালী ইলিশের স্বাদ নিতে আসা মানুষের উপচে পড়া ভিড়। 2 দিনের ব্যবধানে ইলিশের দাম কেজিতে কমেছে 600 টাকা পর্যন্ত। 1/4 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2600 টাকায়। 1 কেজি ওজনের ইলিশের দর 2200 টাকা। ছোট ইলিশ বিক্রি হচ্ছে 400 থেকে 500 টাকা কেজিতে। প্রকাশ্যে বিক্রি হচ্ছে নিষিদ্ধ ঝাটকা। মাছের আমদানি কম, মাছের দাম একটু বেশি, তবে আগের তুলনায় একটু কম। চিতল, মৃগেল, আইর, বোয়াল, পাঙ্গাস, রুই, কাতল, শোল, কই, শিং সহ নানা জাতের মাছের দরেও অসন্তোষ ভোক্তা ও পাইকাররা। আমি আসছি সে লোকজন থেকে মাছ কেনার জন্য, সে কারণে বিক্রেতারা দেখে যে মাছের ক্রেতা বেশি, দাম তারা বাড়িয়ে দেয়। আড়তদাররা বলছেন চাহিদার চেয়ে সরবরাহ কম থাকায় বেড়েছে দাম। হাটটা এমন একটা জায়গায় হয়ে গেছে যেখানে পুরোটাই আপনাদেরকে নদী প্রায় ভরাট হয়ে গেছে। এই বাজার, মাছঘাট দুইটার মধ্যে প্রভাব পড়ছে। মুন্সিগঞ্জের এই হাট ঘিরে কর্মসংস্থান হয়েছে 3000-এর বেশি মানুষের। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। বড় সময় ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন সহকর্মী মালিহা সুহরাওয়ার্দী। ধন্যবাদ আইরিন। পরবর্তী সংবাদগুলো নিয়ে ফিরছি কিছুক্ষণ পরেই। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। তাদের বিরুদ্ধে একসঙ্গে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে সমরাস্ত্র প্রযুক্তি হস্তান্তরে একমত হয়েছেন 2 নেতা। নয়াদিল্লিতে মোদীর সঙ্গে শীর্ষ বৈঠক শেষে অবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহের প্রতিশ্রুতি দেন পুতিন। এছাড়া 2030 সালের আগেই দ্বিপক্ষীয় বাণিজ্য $100 বিলিয়ন উন্নীত করতে 5 বছর মেয়াদী পরিকল্পনাও চূড়ান্ত করেছে 2 দেশ। 2 দিনের রাষ্ট্রীয় সফর শেষে শুক্রবার নয়াদিল্লি থেকে মস্কোর উদ্দেশ্যে রওনা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর আগে হায়দ্রাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে ভারতের জন্য অবিচ্ছিন্ন জ্বালানি ও তেল সরবরাহ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি। যুক্তরাষ্ট্রের অতিরিক্ত 25% আমদানি শুল্ক ও নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়া জ্বালানি সহযোগিতা কমাবে না বলেও স্পষ্ট বার্তা দেন প্রেসিডেন্ট পুতিন। ভারতের সঙ্গে দীর্ঘদিনের প্রতিরক্ষা ও কূটনীতিক সম্পর্ক বহিরাগত চাপের মধ্যেও স্থিতিশীল রয়েছে বলে উল্লেখ করেন 2 নেতা। যৌথ বিবৃতিতে প্রতিরক্ষা খাতে সহযোগিতা নতুনভাবে সাজানোর বিষয়ে সমঝোতা হয়, যার মধ্যে রয়েছে উন্নত প্রতিরক্ষা প্ল্যাটফর্মের যৌথ উৎপাদন। বিবৃতিতে রুশ নির্মিত অস্ত্র সরঞ্জামের খুচরা যন্ত্রাংশ ও উপাদান ভারতে তৈরি করতে যৌথ উদ্যোগ ও প্রযুক্তি হস্তান্তর বাড়ানোর বিষয়ে সম্মতি জানানো হয়। সন্ত্রাসবাদের বিরুদ্ধে বৈশ্বিক লড়াইয়ের আহ্বান জানান মোদী পুতিন। পেহেলগাম হামলার নিন্দা জানিয়ে
জানিয়ে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করেন তারা। পুতিন জানান ভারতের সবচেয়ে বড় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তৈরি করছে রাশিয়া। ভারতের তামিলনাড়ু রাজ্যের কুন্ডনকুলমে বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণ কাজ চলছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ভারতীয় টেলিভিশন চ্যানেল ইন্ডিয়া টুডেকে দেয়া সাক্ষাৎকারে এই তথ্য জানান রুশ প্রেসিডেন্ট। ভারত 2047 সালের মধ্যে পারমাণবিক বিদ্যুৎ ক্ষমতা 100 গিগাওয়াটে তুলতে চাইলে রাশিয়ার সঙ্গে উচ্চ প্রযুক্তি সহযোগিতা বিশেষ গুরুত্ব পাবে বলে দুই দেশ একমত হয়। দ্বিতীয় সাইট বরাদ্দ নিয়ে দ্রুত সিদ্ধান্তের কথাও জানিয়েছে নয়াদিল্লি। 2030 সালের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য $100 বিলিয়ন উন্নীত করতে 5 বছর মেয়াদী অর্থনৈতিক সহযোগিতা কর্মপরিকল্পনা চূড়ান্ত করেছে নয়াদিল্লি ও মস্কো। আরও বেশি ভারতীয় পণ্য আমদানি করতে আগ্রহী বলেও জানায় রাশিয়া। ভারতের পক্ষে বলা হয় লক্ষ্যমাত্রার আগে এই বাণিজ্য লক্ষ্য অর্জন সম্ভব। পাশাপাশি জাতীয় মুদ্রার লেনদেন বাড়ানো, বিনিয়োগ সুরক্ষা চুক্তি ত্বরান্বিত করা এবং উচ্চশিক্ষা ও মহাকাশ গবেষণা খাতে যৌথ প্রকল্পেও একমত হয়েছে দুই দেশ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আমন্ত্রণে নৌশভোজে অংশ নেয়ার পর পুতিনকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সফরকে অত্যন্ত ইতিবাচক আখ্যা দিয়ে রুশ উপপ্রধানমন্ত্রী বলেন, ভারতীয় কোম্পানিগুলোর রাশিয়ায় নতুন অংশীদার খুঁজে নেয়ার এটাই উপযুক্ত সময়, যা দ্বিপাক্ষিক বাণিজ্যে ভারসাম্য আনবে। সৌজন্যমূলক আতিথেয়তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান পুতিন এবং 2026 সালে মোদীকে রাশিয়া সফরের জন্য আমন্ত্রণও জানিয়েছেন। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। আরও বেশ কয়েকটি দেশের উপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা আসতে পারে বলে নিশ্চিত করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম। ফক্স নিউজে দেওয়া সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এতে নিষেধাজ্ঞার তালিকা বেড়ে 30টিরও বেশি দেশের নাম আসার সম্ভাবনা রয়েছে। এমনকি যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হলে সক্ষমতা, স্থিতিশীলতা সহ বেশ কিছু বিষয় মেনে চলতে হবে। বর্তমানে আফগানিস্তান, মিয়ানমার, ইরান সহ বিশ্বের 19টি দেশ এরই মধ্যে রয়েছে এ তালিকায়। চলতি বছরের জুন মাসে ঘোষণা করা হয় 12টি দেশের নাম। জন্মসূত্রে নাগরিকত্ব চ্যালেঞ্জ করা ঐতিহাসিক মামলার শুনানি করতে সম্মত হয়েছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। ট্রাম্পের নির্বাহী আদেশ আটকে থাকায় এখন আদালতের রায় ঠিক করবে যুক্তরাষ্ট্রে জন্ম নিলে নাগরিকত্ব মিলবে কিনা। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলেই নাগরিকত্ব দিতে রাজি নন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সংক্রান্ত নির্বাহী আদেশে চ্যালেঞ্জ করা মামলার শুনানিতে সম্মতি দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার প্রথম দিনেই জন্মসূত্রের নাগরিকত্ব বাতিলের নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প, কিন্তু সংবিধান লঙ্ঘনের অভিযোগে আদেশটি আটকে দেন বিচারিক আদালত। এখন সুপ্রিম কোর্টই নির্ধারণ করবেন যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া অভিবাসী বাবা মায়ের সন্তানরা আগের মতো সক্রিয়ভাবে নাগরিকত্ব পাবে কিনা। প্রায় 160 বছর ধরে মার্কিন সংবিধানের 14তম সংশোধনী বলছে, যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী সকলেই যারা এখানকার বিচার ব্যবস্থার আওতায় তারা মার্কিন নাগরিক। ব্যতিক্রম শুধু কূটনীতিক ও বিদেশি সামরিক সদস্যদের সন্তানদের জন্য। ট্রাম্পের আদেশ ছিল অনুমোদন ছাড়া অভিবাসী ও অস্থায়ী ভিসাধারীদের দেশে জন্ম নেয়া সন্তানদের নাগরিকত্ব দেয়া হবে না, কিন্তু একের পর এক ফেডারেল আদালত সিদ্ধান্তটি সংবিধানের পরিপন্থী বলে রায় দেন। দুটি সার্কিট কোর্টও আদেশ কার্যকর হওয়া ঠেকাতে স্থগিতাদেশ বহাল রাখেন। পরে ট্রাম্প আপিল করলে সুপ্রিম কোর্ট জানান স্থগিতাদেশ দেয়ার এখতিয়ার নেই বিচারিক আদালতের। এখন সরকার ও মামলার বাদী অভিবাসী বাবা মা ও তাদের নবজাতকদের মধ্যে মৌখিক শুনানির তারিখ নির্ধারণ করবেন সুপ্রিম কোর্ট। রায় যদি ট্রাম্পের অবস্থানকে সমর্থন করে তাহলে যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব শেষ হয়ে যেতে পারে, আর যদি বাদীদের পক্ষে যায় তাহলে বৈধ অবৈধ অবস্থান নির্বিশেষে জন্মসূত্রে নাগরিকত্ব বহাল থাকবে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। যুদ্ধবিরতির মধ্যে গাজার খান ইউনিসে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। পশ্চিম তীরে জোরালো হচ্ছে আগ্রাসন। আশ্রয়কেন্দ্রে অভিযানে গুলিবিদ্ধ হয়েছেন বেশ কয়েকজন ফিলিস্তিনি। স্কুল বন্ধ, সেবা বিঘ্ন ও অবরোধে স্থবির হয়ে পড়েছে গোটা অঞ্চল। ইসরায়েলি অভিযানে নতুন বাস্তুচ্যুতির সংকট তৈরি হচ্ছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। সীমান্ত নিরাপত্তা জোরদারে সামরিক বাজেট বাড়ানোর ঘোষণা দিয়েছে ইসরায়েল। এদিকে বেইজিংয়ে বৈঠক শেষে দ্বিরাষ্ট্র সমাধানে জোর দিয়েছেন শি জিনপিং ও ইমানুয়েল ম্যাক্রো।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির পরও গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। হেলিকপ্টার দিয়ে হামলা ও আর্টিলারি শেলিংয়ে রাত জুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যায়। উত্তর গাজার বেত লাহিয়াতে আহত হয়েছেন অনেকে। ইসরায়েলি বাহিনী এখনও দক্ষিণ পূর্ব ও উত্তর গাজার বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণে রেখেছে, যা পুরো উপত্যকার অর্ধেকেরও বেশি। রামাল্লার উত্তরে জালাজন শরণার্থী শিবিরে অভিযানে গুলিবিদ্ধ হয়েছেন কয়েকজন ফিলিস্তিনি। অভিযানের সময় ইসরায়েলি সেনারা টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড ও গুলি ছোড়ে। এতে সংঘর্ষ ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পে। জাতিসংঘ বলছে, জেনিন ও টুবাসে ইসরায়েলি অভিযান নতুন করে বাস্তুচ্যুতির সংকট তৈরি করছে। স্কুল বন্ধ, সেবা বিঘ্ন ও অবরোধে গোটা অঞ্চল স্থবির। ট্রাম্প প্রশাসনের গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ এখনও রাজনৈতিক অচলাবস্থায় আটকে আছে। মূল শাসন কাঠামো নিয়ে বিভাজন দূর না হওয়া পর্যন্ত পরিকল্পনাটি সামনে এগোচ্ছে না। এমন অবস্থায় সীমান্ত নিরাপত্তা জোরদারে আগামী বছরের বাজেটে 27 বিলিয়ন থেকে 34 বিলিয়ন ডলার করার ঘোষণা দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়। তেল আবিব জানায়, রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর বৈঠক শেষে যৌথ বিবৃতিতে দ্বিরাষ্ট্র সমাধানকেই একমাত্র কার্যকর পথ বলে উল্লেখ করেছেন। তারা গাজায় জাতিসংঘের তত্ত্বাবধানে দ্রুত, নিরাপদ ও বাধাহীন মানবিক সহায়তা নিশ্চিত করতে সব পক্ষকে আহ্বান জানান। ফিলিস্তিনি কর্তৃপক্ষকে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দেয় বেইজিং ও প্যারিস। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। $৭২ বিলিয়ন ওয়ার্নার ব্রাদার্স ও HBO কেনার ঘোষণা দিয়েছে নেটফ্লিক্স। চুক্তি চূড়ান্ত হওয়ার আগে কঠোর নজরদারির মুখোমুখি হতে হবে নেটফ্লিক্সকে। সম্ভাব্য একচেটিয়া আধিপত্য নিয়ে উদ্বেগ তুলছেন নীতি নির্ধারকরা। স্ট্রিমিং কেন্দ্রিক নীতি বড় পর্দার ব্যবসাকে দুর্বল করতে পারে বলে আশঙ্কা প্রেক্ষাগৃহ মালিকদের। 2 দফা বিডিং যুদ্ধের পর অবশেষে ওয়ার্নার ব্রাদার্স এবং HBO কেনার ঘোষণা দিয়েছে নেটফ্লিক্স। স্থানীয় সময় শুক্রবার বিশ্বের সর্ববৃহৎ স্ট্রিমিং প্ল্যাটফর্ম এই ঘোষণা দেয়। এই চুক্তি কার্যকর হলে তা বৈশ্বিক বিনোদন শিল্পের শক্তির ভারসাম্য বদলে দিতে পারে বলে মত বিশ্লেষকদের। $72 বিলিয়ন এই প্রস্তাবের পর যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে শুরু হয়েছে আলোচনার ঝড়। কেননা এক প্ল্যাটফর্মের নিয়ন্ত্রণে চলে যেতে পারে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় চলচ্চিত্র ও সিরিজ ফ্র্যাঞ্চাইজির বিশাল ভান্ডার, যা অনলাইন স্ট্রিমিং বাজারের প্রতিযোগিতায় নতুন বাস্তবতা তৈরি করবে। চুক্তি চূড়ান্ত হওয়ার আগে কঠোর নজরদারির মুখোমুখি হতে হবে নেটফ্লিক্সকে। সম্ভাব্য একচেটিয়া আধিপত্য নিয়ে উদ্বেগ তুলেছেন নীতি নির্ধারকরা। এদিকে 2026 সালে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি ভেঙে 2 ভাগ হওয়ায় পরিকল্পনাতেও নতুন জটিলতা তৈরি হয়েছে, যার মধ্যে শুধুমাত্র ওয়ার্নার ব্রাদার্সের অংশটিই নেবে নেটফ্লিক্স। হলিউডের অনেকে এই সমন্বয়কে ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন। বিশেষ করে প্রেক্ষাগৃহ মালিকরা আশঙ্কা করছেন নেটফ্লিক্সের স্ট্রিমিং কেন্দ্রিক নীতি বড় পর্দার ব্যবসাকে দুর্বল করতে পারে। যদিও নেটফ্লিক্স জানিয়েছে, ওয়ার্নারের বিদ্যমান থিয়েট্রিক্যাল কাঠামো ধরে রাখার পরিকল্পনা রয়েছে তাদের। সপ্তাহ জুড়ে প্যারামাউন্টকে এই প্রতিযোগিতায় এগিয়ে মনে করা হলেও নেটফ্লিক্স শেষ মুহূর্তে 2টি উচ্চমূল্যের প্রস্তাব দিয়ে পাল্টে দেয় সমীকরণ। প্রতিদ্বন্দ্বীদের অফার পেছনে ফেলে এগিয়ে গেলেও এখনও শেষ হয়নি এই মেগা মার্জার লড়াই। আগামী মাসগুলোতে রাজনৈতিক চাপ, আন্তর্জাতিক অ্যান্টিট্রাস্ট মূল্যায়ন এবং শিল্পের প্রতিক্রিয়া সব মিলিয়ে নেটফ্লিক্সের জন্য অপেক্ষা করছে কঠিন পথ। যদি সব বাধা কাটিয়ে নেটফ্লিক্স সফল হয়, তবে স্ট্রিমিং যুদ্ধের চিত্র বদলে যেতে পারে সম্পূর্ণভাবে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। মহাকাশ থেকে তোলা ছবিতে দেখা মিলল পবিত্র কাবা ঘরের উজ্জ্বল চিত্র। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে ছবিটি তুলেছেন নাসার মহাকাশচারী ডন পেটিট। ছবিটিতে সৌদি আরবের মক্কা শহরের পাহাড় ঘেরা উপত্যকার মধ্যে জাঁকজমক আলোয় মোড়ানো গ্র্যান্ড মসজিদ আর তার ঠিক কেন্দ্রেই উজ্জ্বল কাবা দেখা গেছে। সামাজিক মাধ্যম এক্সে ছবিটি পোস্ট করে ডন পেটিট লেখেন, মক্কার কক্ষপথের দৃশ্য আর মাঝের আলোর বিন্দুটি কাবা। যুক্তরাষ্ট্রে ক্রিসমাস ট্রির আলোয় আবারও আলোকিত হলো ওয়াশিংটন ডিসির ন্যাশনাল মল। উদ্বোধন করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ধর্মীয় বার্তা, উৎসবের আমেজ আর দর্শনার্থীদের ভিড়ে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন।
ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্প মঞ্চে উঠতেই ন্যাশনাল মলে ওঠে করতালির ঢল। এভরিবডি রেডি প্রেসিডেন্টের এমন প্রশ্নেই শুরু হয় ঐতিহ্যবাহী কাউন্টডাউন। ফার্স্ট লেডি বোতাম টিপতেই একসঙ্গে আলোকিত হয় ভার্জিনিয়ার জর্জ ওয়াশিংটন ও জেফারসন ন্যাশনাল ফরেস্ট থেকে আনা ৩৫ ফুট লম্বা রেড স্পোর্টস। শীতের রাতের আকাশে ঝলমল করতে থাকে ক্রিসমাস ট্রি। স্টেজের আলোকসজ্জা, দর্শকদের উল্লাস আর গান বাজনার মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। এ সময় ট্রাম্প তার বক্তব্যে তুলে ধরেন অনুষ্ঠানের ধর্মীয় তাৎপর্য। উৎসব মৌসুমে দরিদ্রদের সেবা ও আধ্যাত্মিক অনুপ্রেরণার কাজ করা স্বেচ্ছাসেবীদের ধন্যবাদও জানান তিনি। এই আয়োজনকে কেন্দ্র করে জানুয়ারি ১ তারিখ পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে ন্যাশনাল ক্রিসমাস ট্রির প্রাঙ্গণ। উৎসবের পুরো মৌসুম জুড়ে আলো, সঙ্গীত আর ঐতিহ্যের এই প্রদর্শনী হয়ে উঠবে রাজধানীর প্রধান আকর্ষণ। শীতের রাত, জাতীয় উদযাপন আর ঝলমলে আলো। ওয়াশিংটনের ন্যাশনাল মল যেন আবারও জীবন্ত হয়ে উঠল ক্রিসমাসের চিরাচরিত উষ্ণতায়। শিউলি রোজা, সময় সংবাদ। বড়দিন সামনে রেখে পোল্যান্ডের ক্রাকোভ শহরে চলছে ব্যতিক্রমী ন্যাটিভিটি সিন প্রতিযোগিতা। আয়োজনে শহরের ঐতিহাসিক স্থাপনাকে ক্ষুদ্র মডেলে সাজিয়ে যিশুর জন্মগাথা তুলে ধরেন অংশগ্রহণকারীরা। ইউনেস্কো স্বীকৃত সাংস্কৃতিক ঐতিহ্যবাহী এই আয়োজন দেখতে ভিড় করেন অনেকে। পোল্যান্ডের ক্রাকোভ শহরে আসন্ন বড়দিন ঘিরে ভিন্ন ধর্মীয় আয়োজন। টিন ফয়েল, পিৎজা বক্স থেকে শুরু করে ধাতব কাঠামো সহ বিভিন্ন উপকরণে তৈরি করা হয়েছে শহরের ঐতিহাসিক নানা স্থাপনা। ফুটিয়ে তোলা হয় যিশুর জন্মের সময়ের ছবি। এই আয়োজনের নাম দেওয়া হয়েছে ন্যাটিভিটি সিন প্রতিযোগিতা। শিশুদের সহজ মডেল থেকে শুরু করে দক্ষ শিল্পীদের অত্যন্ত জটিল নির্মাণ সবই রয়েছে এখানে। স্থানীয় সময় বৃহস্পতিবার ক্রাকোভ শহরের কেন্দ্রীয় স্কয়ারে আয়োজন করা হয় ন্যাটিভিটি সিন প্রতিযোগিতা। ভিন্নধর্মী এই আয়োজনে অংশগ্রহণ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন দর্শনার্থী ও পর্যটকরা। সব ন্যাটিভিটি সিনেই ধর্মগ্রন্থ অনুযায়ী যিশুকে দেখানো হয় বিনয়ী পরিবেশে জন্ম নিতে, কিন্তু ক্র্যাকোভের ন্যাটিভিটি সিন তার সবকটি থেকে আলাদা। এখানে খ্রিস্টের জন্ম দেখানো হয় এক প্রাসাদে। ১৯ শতকের মাঝামাঝি ক্রাকোভে শুরু হয়েছিল এই ঐতিহ্য, যখন কাঠমিস্ত্রি ও নির্মাণ শ্রমিকরা শীতের সময়ে বাড়তি আয় করতে এসব মডেল বানাতেন। তবে এখন এটি কেবল প্রতিযোগিতা নয়, অংশগ্রহণকারীদের তৈরি করা এসব স্থাপনার মডেল প্রদর্শিত হয় শহরের ঐতিহাসিক জাদুঘরেও। ২০১৮ সালে ইউনেস্কো এই ঐতিহ্যকে সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় যুক্ত করে। উর্জিতা শাহজিন, সময় সংবাদ। পোল্যান্ডের ওয়ারশোর কাছে ছোট্ট এক শহরে কাঁচ গলিয়ে তৈরি হয় ঝলমলে ক্রিসমাস সাজসজ্জা। পোল্যান্ডের ঐতিহ্যবাহী হস্তশিল্প তুলে ধরে পারিবারিক প্রতিষ্ঠান সিলভারাডো। ৩০ বছর ধরে মুখে ফু দিয়ে বানানো রঙিন অলংকারে মুগ্ধ হচ্ছে সারা দুনিয়া। সস্তা চীনা পণ্যের দাপট থাকলেও মান, নকশা আর ঐতিহ্যই তাদের বড় শক্তি। পোল্যান্ডের রাজধানী ওয়ারশোর কাছাকাছি শহর ইউজেফট, যেখানে গরম কাচ থেকে তৈরি হয় ঝলমলে ক্রিসমাস অলংকার। সিলভারাডো নামে পারিবারিক কারখানাটির সবকিছুই হাতে তৈরি। ফু দিয়ে আকার দেয়া, ধীরে ধীরে গড়া, তারপর বসানো হয় রং ও নকশা। ৩ দশক ধরে সিলভারাডো বিশ্বে পরিচিত তাদের হাতে আঁকা ও মুখে ফু দেয়া সাজসজ্জার জন্য। যুক্তরাষ্ট্র, ইউরোপ, অস্ট্রেলিয়া সহ নানা দেশে রপ্তানি হয় এসব অলংকার। এমনকি সিলভারাডোর কিছু কাজ শোভা পেয়েছে হোয়াইট হাউসের ক্রিসমাস ট্রিতেও। বছরে ৬৮ মিলিয়ন ইউরোর বেশি মূল্যের ক্রিসমাস সাজসজ্জা রপ্তানি করে পোল্যান্ড। তবে চীনের সস্তা দামের সঙ্গে লড়াই কঠিন বলে জানালেন সিলভারাডোর মালিক। তাই প্রতিযোগিতার জন্য তারা বেছে নিয়েছেন মান, ডিজাইন ও নতুনত্বকে। এবছর আমাদের ব্যবসার ৩০তম বছর। সারা বিশ্বের বিভিন্ন দেশে আমাদের পণ্য যায়, তবে চীনা বাজারের সঙ্গে দামে প্রতিযোগিতা করা খুবই কঠিন। তাদের দামের সঙ্গে আমরা পেরে উঠি না, শ্রমিক খরচ সহ নানা কারণে। তাই আমাদের মূল লক্ষ্য হলো দামে নয়, মান, ডিজাইন এবং নতুন কিছু তৈরির দিক থেকে চীনা পণ্যের সঙ্গে প্রতিযোগিতা করা। প্রতি বছর নতুন ডিজাইন আনে সিলভারাডো। ফ্যাশন, স্থাপত্য, প্রকৃতি সবকিছুই অনুপ্রেরণা থাকে তাদের নকশায়। সিলভারাডোর কাচের অলংকার আজও ধরে রেখেছে পলিশ ক্রিসমাস কারুকাজের শতবর্ষের ঐতিহ্য। বিশ্বজোড়া ক্রেতাকে মুগ্ধ করাই তাদের লক্ষ্য। শিউলি রোজা, সময় সংবাদ। ব্রাজিলের টেলিপোর্ট পাম গাছে বিরল ফুল ফোটার মুহূর্ত ধরা পড়েছে ক্যামেরায়। ৩০ থেকে ৮০ বছর পর পর ফোটে এই ফুল। এশিয়া থেকে ব্রাজিলে যাওয়া এই বিশাল পাম এখন রিও ডি জেনেরোর বোটানিক্যাল গার্ডেন ও স্থানীয় একটি পার্কে জীবনচক্রের শেষ অধ্যায় পার করছে।
ব্রাজিলের রিও ডি জেনেইরোর আকাশে ড্রোন ফুটেজে ধরা পড়েছে ২০ মিটার পর্যন্ত লম্বা টেলিপোর্ট পামের বিরল ফুল। ভারত ও শ্রীলঙ্কার এই গাছ ব্রাজিলে নেওয়া হয় ১৯৬০ সালের দিকে। গাছটির জীবনে মাত্র একবার ফোটে এই ফুল। রিও গার্ডেনের লিভিং কালেকশন প্রধান জানান, পরিপক্কতার পর পরিবেশ অনুকূল হলেই পাম্পটি হাজার হাজার ফল ধরায়। ফুল ঝরার ১ বছরের মধ্যেই গাছটি শুকিয়ে মারা যায়। এটাই তার স্বাভাবিক জীবনচক্র। ৩টি টেলিপটের মধ্যে ২টি এখন ফুলে ভরা, আরেকটি মাত্র ১ বছর আগে লাগানো। বর্তমানে টেলিপট পাম শুধু রিও ডি জেনেরিওতেই চাষ করা হয়। বোটানিক্যাল গার্ডেন ও শহরের ল্যান্ডফিল এলাকার সেই ২ জায়গায়ই এই পাম দেখা যায়। হাজার হাজার ফল উৎপাদনের পর ধীরে ধীরে এর পাতা শুকিয়ে যায় এবং শেষ পর্যন্ত গাছটি স্বাভাবিকভাবেই মারা যায়। আতেরোতো ফ্লামেঙ্গো পার্কেও একাধিক টেলিপট পাম ফুটতে শুরু করেছে। সব গাছে একই বছরে ফুল আসে না, কারণ প্রতিটি পরিপক্কতা, পরিবেশ ও বয়স আলাদা। ২০১০ সালের পর এই প্রথম রিওতে এমন বিরল দৃশ্য ধরা পড়েছে আবার। বোটানিক্যাল গার্ডেন এরই মধ্যে আগের ফুল ফোটা গাছ থেকে তৈরি করেছে চারা। ফুল ঝরার পর গাছ কেটে ফেলা হলেও নতুন চারা রোপণ করে প্রজাতিটি টিকিয়ে রাখার পরিকল্পনা চলছে। শিউলি রোজা, সময় সংবাদ। স্বাধীনতার ১০৮তম দিবস উদযাপন করছে ফিনল্যান্ড। পৃথিবীর সবচেয়ে সুখী দেশটির স্বাধীনতার ইতিহাস খুব একটা সুখকর ছিল না। সুইডিশ শাসন থেকে রাশিয়ার সাম্রাজ্য, তারপর যুদ্ধের কঠিন সময়, সব পেরিয়ে দেশটি আজ শান্তি আর স্থিতিশীলতার প্রতীক। ফিনল্যান্ড থেকে মহিউদ্দিন মধুর বিশেষ রিপোর্ট। ফিনল্যান্ডের গ্রামীণ উৎসবে ঐতিহ্যবাহী কানসান তানসি বা লোকনৃত্যের পরিবেশন। স্বাধীনতা দিবস ও গ্রীষ্মকালীন উৎসবের অন্যতম আকর্ষণ এই লোকনৃত্য। 1800 দশকের শেষ ভাগ থেকে নিজেদের ভাষা, গান, লোকসংস্কৃতি আর লোকনৃত্যকে জাতীয় পরিচয়ের অংশ হিসেবে জোর দিতে শুরু করে ফিনল্যান্ড। তখন মনে করা হতো ফিনিশ সংস্কৃতির আলাদা পরিচয়ই স্বাধীনতার ভিত তৈরি করবে। ফিনল্যান্ডের স্বাধীনতা ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর একটি ইয়েগার মুভমেন্ট। প্রথম বিশ্বযুদ্ধের সময় ১৯১৫ সালে হয় সেই আন্দোলন। রাশিয়ার সাম্রাজ্য থেকে মুক্তি পেতে গোপনে জার্মানি গিয়ে সামরিক প্রশিক্ষণ নেন প্রায় ২০০০ তরুণ ফিনিশ। ১৯১৭ সালে স্বাধীনতা ঘোষণা করে ফিনল্যান্ড। ১৯১৮ সালে স্বাধীনতার পক্ষের হোয়াইট বাহিনী বনাম রাশিয়ার ভলশেভিকদের সমর্থন পুষ্ট রেড বাহিনীর মধ্যে শুরু হয় গৃহযুদ্ধ। জার্মানিতে প্রশিক্ষণ নেয়া ইয়েগার বাহিনীর নেতৃত্বে হোয়াইট বাহিনী জয়লাভ করে। দেশের স্বাধীনতার পেছনে বড় ভূমিকা রাখা একজন ইয়েগার বাহিনীর গুন্নার এমিল ভডহেডজেন। তিনি ছিলেন লেফটেন্যান্ট কর্নেল। যুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ক্রস অফ লিবার্টি পদক এবং নাইট উপাধিতে ভূষিত হন। গুন্নারের নাতি কাইভন হেরজেন সময় সংবাদের কাছে তুলে ধরেন তার দাদার বীরত্ব গাথা। এটা আমার দাদা গুন্নার এমিল ভন হেডজেন। ফিনল্যান্ডের স্বাধীনতার জন্য লড়াই সংগ্রাম করেছেন কিশোর বয়স থেকে। প্রথম বিশ্বযুদ্ধের সময় তিনি জার্মানিতে সামরিক প্রশিক্ষণ নিয়েছিলেন। পরে গৃহযুদ্ধে অংশ নিয়ে পূর্ণাঙ্গ স্বাধীনতা আনেন। হোয়াইট আর্মিতে মেজর পদে ছিলেন। ফিনল্যান্ডের স্বাধীনতার সময় দাদা সেই সাহস আর অবদানে আমি স্বাভাবিকভাবেই গর্বিত, অনুপ্রাণিত। ১৯১৭ সালে রাশিয়ার ভলশেভিক বিপ্লব সাম্রাজ্যকে দুর্বল করে। সেই সুযোগেই ফিনল্যান্ডের পার্লামেন্ট ৬ ডিসেম্বর স্বাধীনতা ঘোষণা করে। একই বছর রাশিয়া সেই স্বাধীনতা স্বীকৃতি দেয়। পরবর্তী কয়েক দশকের মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি, অর্থনীতি সব ক্ষেত্রে এগিয়েছে দেশটি। ১০০ বছরের মধ্যে পৃথিবীর সবচেয়ে সুখী দেশ এবং কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে রূপান্তর লাভ করেছে। হুইভা ইটসেনাইসুস পাইভা সুওমি। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড। মালদ্বীপে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার রাতে তিলাফুসি আইল্যান্ডের একটি স্থানীয় হলরুমে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কোরআন তেলাওয়াতের পর বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দেশের মঙ্গল কামনায়
বিশেষ মোনাজাত করা হয়। এতে শরিক হয়ে প্রবাসী বাংলাদেশিরা একযোগে তার দীর্ঘায়ু এবং লন্ডনে সফল চিকিৎসার দোয়া করেন। মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনায় মালদ্বীপ বিএনপির সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান বলেন, দেশ কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে এবং এই মুহূর্তে বেগম খালেদা জিয়া জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলের প্রতি তার সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান তিনি। কুয়েতে আত্মপ্রকাশ করেছে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স কমিটি। প্রবাসীদের সামাজিক অধিকার, সহায়তা এবং ইতিবাচক বৈশ্বিক উপস্থাপনাকে লক্ষ্য করে সংগঠনটি নতুন অঙ্গীকারে কার্যক্রম শুরু করেছে। স্থানীয় সময় শুক্রবার জেলিব আল শুয়েখে নতুন কমিটির পরিচিতি এবং সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। একটি অরাজনৈতিক ও সামাজিক সংগঠন হিসেবে বিশ্বের 40টি দেশে সক্রিয় এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স সংগঠনের আহ্বায়ক মেহেদী হাসান সহ নেতৃবৃন্দ জানান, বাংলাদেশি প্রবাসীদের কল্যাণে সামাজিক অধিকার, সহায়তা এবং মানবিক সেবার প্রত্যয় নিয়ে এই নতুন সূচনা।